আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কেউ প্রেজেন্টেশন দিচ্ছ না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে তো কেউ প্রেজেন্টেশন দিচ্ছে না স্যার। তোমাদের কি কোনো ল্যাব পেন্ডিং এক্সাম এসব চলতেছে এরকম কিছু? স্যার পেন্ডিং ল্যাব এক্সাম স্যার শনিবার রবিবারে আছে আমাদের। জি স্যার। আসলে দিনে 2টা করে স্যার এখনো স্যার চলতেছে। বুঝতে পারছি যে এইগুলো তো চলবেই, তাই না? তুমি কিন্তু পরের দিকে যত যাবা এই সেমিস্টারে কিন্তু ব্যস্ততা আরো বেশি বাড়বে, ব্যস্ততা আরো বাড়বে। এখন কি বলবো, এনিওয়ে দেখো, ঠিক আছে আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, কেমন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো শুরু করতে পারি আমরা ক্লাস? জি স্যার। কিছু বলবা? স্যার শুরু করতে পারেন স্যার। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, কারণ সামনের দিকেও তোমাদের প্রেশার এরকম আসবেই, বাড়বেই। তো পরবর্তীতে তখন দেখা যাবে তোমরা কিন্তু আরো হাবুডুবু খাবা। কারণ এইবার আগে পেন্ডিং ল্যাব নিয়ে তোমাদের এই অবস্থা, এইবার তো হচ্ছে রানিং সেমিস্টারি ল্যাব আছে, এবং ল্যাবের প্র্যাকটিস গুলি তোমাদের মনে আছে না? যে প্রত্যেক সেমিস্টার ফাইনালের 1 সপ্তাহ 10 দিন আগে থেকে কিন্তু এটা শুরু হয়ে যায়। তো এই যে তোমরা পিছিয়ে যাচ্ছ, তখন তো সিটি গুলি থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, রেগুলার ক্লাস তো আছেই, সেগুলোর প্রেজেন্টেশন বা অনেক কিছু থাকবে। এইগুলোর মধ্যে যদি তোমরা বারবার পিছিয়ে যাও, পুরো গ্রুপ ধরে তো আমার তখন নেওয়া সম্ভব হয় না। তখন যাদের বাকি থাকবে তারা বাকি থেকে যাবে, তাদের আর মার্কস আর হবে না। এনিওয়ে, এটা আমার বলার মেসেজ দিয়ে তোমাদের দিলাম, এখন বাকিটা তোমাদের ব্যাপার। তো এনিওয়ে শুরু করছি, হ্যাঁ? So our today's topic, that is, can you see my screen? Yes, sir. Okay, so memory interfacing in 8085.
Okay, so memory interfacing. So you know what is interfacing? What is interfacing? Any idea? No, sir, interfacing সম্পর্কে Interfacing is a very বাধা common. বাধাপ্রাপ্ত হওয়া স্যার। No, স্যার সম্মুখীন হওয়ার। it means connection, connects, you can say. Have a look. So interfacing is nothing but connecting outside peripherals to 8085 microprocessor. Oh my god, তোমরা peripheral device এর নাম শোনো নাই, যেমন মাউস, কিবোর্ড, these are peripheral device. So এটার যে কানেকশনটা মেইন প্রসেসরের সাথে, that is called interfacing. Okay, so interfacing is nothing but connecting outside peripherals to 8085 microprocessor. Though we are talking about 8085 microprocessor, so I am discussing here regarding 8085 microprocessor. Okay, so outside peripherals to 8085 microprocessor. Again, interface is a path of communication between two components. তার মানে যেই পথের মাধ্যমে দুটো কম্পোনেন্টস একটা আরেকটার সাথে সংযোগ স্থাপন করে, that is interface. Interfacing is technique of connecting microprocessor with memory. That means এখন আমরা সরাসরি একটু ছোট করে নিয়ে আসছি কথাটাকে, যে মাইক্রোপ্রসেসরের সাথে মেমোরি, কারণ প্রসেস করার জন্য ডেটা দরকার, সেই ডেটাটা আবার পাবলিক কোথায়? মেমোরিতে। সো আমরা আরো ছোট্ট ভাবে যদি এটাকে বলতে চাই যে মাইক্রোপ্রসেসরের সাথে মেমোরির যে কানেকশন, যে টেকনিকটা, দ্যাট ইজ কল্ড ইন্টারফেসিং। ওকে, সো তোমার যখন একটা মাইক্রোপ্রসেসর এক্সিকিউট করবে একটা ইনস্ট্রাকশনকে, তাহলে এটা কি করতে হবে বলো? মেমোরিকে অ্যাক্সেস করতে হবে। মেমোরি অ্যাক্সেস করতে হবে কি? ওই ইনস্ট্রাকশনটা রিড করার জন্য, ডেটাটা পাওয়ার জন্য, এইসব কাজের জন্য তোমার মেমোরির সাথে একটা সংযোগ স্থাপন করা লাগবে। এটাই হচ্ছে তোমার ইন্টারফেসিং। মানে এক কথায় দেখো, ঘুরে ফিরে কয়েকবার বলছি যাতে একেবারে পরবর্তীতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। ভবিষ্যতে যখন ইন্টারফেসিং কথাটা শুনবা, যাতে ধারণাটা একেবারে ক্লিয়ার থাকে। Okay, so for interfacing, both memory and the microprocessor requires some signals to read from or write into the registers. যেহেতু আমরা জানো মেমোরির মধ্যে র্যাম, রম এসব আছে, সো টাইম টু টাইম কাজ যেটা সেটা ভেরি করতে পারে, তাই না? অনেক সময় দেখা যায় শুধু রিড করতে তখন হচ্ছে, অনেক সময় শুধুমাত্র রিড না, সাথে সাথে রাইটও করতে হচ্ছে, বিভিন্ন ধরনের, বা টাইম টু টাইম হয়তো তোমার চিপ, যে মানে মেমোরি অনেকগুলি থাকতে পারে না, পার্টিকুলার কোন মেমোরিটা, কোন চিপটাকে সিলেক্ট করব, এই যে বিভিন্ন ধরনের কাজ থাকা লাগতে পারে। তার মানে শুধুমাত্র কানেকশন স্থাপনই না, সাথে সাথে আমাদের আর কিছু সিগন্যালের উপরও নির্ভর করতে হয়, যে পার্টিকুলার কোন কাজটা করব এবং কোন চিপে এই কাজটা করা হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আশা করি আজকে এগুলো তোমরা দেখতে পারবো, জানতে পারবা। So interfacing process needs to match the memory requirements and the microprocessor signal. এটা তো আগের লাইনের রিপিটেশন, যে যেই সিগন্যাল গুলি যার জন্য ম্যাচ করবে এবং ডিকোডিং যেটাকে আমরা বলি, যার সাথে ম্যাচ করবে, ওই পার্টিকুলার পেজ থেকে আমরা, মানে পার্টিকুলার পেজের সাথে সংযোগ স্থাপন হবে এবং সেখান থেকে আমরা রিড রাইট এই অপারেশন গুলি করতে পারবো। ঠিক আছে, সো কিছুটা হলো আশা করি ইন্টারফেসিং এর ধারণা পাওয়া গেছে। মাইক্রোপ্রসেসরের সাথে মেমোরির যে কানেকশন, তো সরাসরি প্রথম যে আমরা বলি যে পেরিফেরাল ডিভাইসের সাথে প্রসেসরের যে কানেকশন, দ্যাট ইজ কল্ড ইন্টারফেসিং। সো আমাদের যে কোনো প্রয়োজনে ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য আমরা কি মেমোরিকে অ্যাক্সেস করা লাগে, সেখান থেকে ডাটা রিড করা লাগে, ডাটা রাইট করতে হয় সময় সময়, এবং অনেক সময় দেখা যায় একাধিক মেমোরি থাকলে পার্টিকুলার কোন একটা মেমোরিকে সিলেক্ট করতে হয়। তার মানে ইন্টারফেসিং এর জন্য আমাদের কাজ হচ্ছে কি, এই মাইক্রোপ্রসেসরের সাথে মেমোরি একটা সংযোগ স্থাপন, দ্যাট ইজ এই যে টেকনিক, দ্যাট ইজ কল্ড ইন্টারফেসিং। আর এটা আবার বিভিন্ন সিগন্যালস থাকে, যে সিগন্যাল উপর বেস করে পার্টিকুলার কোন অপারেশন হবে, কোন লোকেশন হবে, এই জিনিসগুলি আমরা ফাইন্ড আউট করতে পারি। ওকে, সো ইন কেস অফ সরি কিছু বলছো? Okay, in case of 8085 microprocessor, we know very well that there are how many address lines? 16 address lines. How many data lines? 8 data lines. কি মনে আছে তো? এগুলো বলতে হবে মাঝে ক্লাসে পার্টিসিপেট না করলে কি হবে? So 16 address lines, 8 data lines. So 16 address lines, you know very well that 2 to the 16, that means altogether it stands actually 64 KB. Memory যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 64 KB. Okay, so addresses starts from all zeros to
all Fs, that means 4 zeros to 4 Fs. ওকে, সো এই অ্যাড্রেস লোকেশন যেটা কিনা অ্যাড্রেস করতে পারে 8085 মাইক্রোপ্রসেসর। একটু আগে আমরা বলছিলাম যে বিভিন্ন কন্ট্রোল সিগন্যাল এর সাথে যুক্ত, সেই কন্ট্রোল সিগন্যালের মধ্যে কিছু কন্ট্রোল সিগন্যাল যেগুলো এখানে মেনশন করা হয়েছে, দেখো আইও আর এম বার। একটা জিনিস বলে রাখি, এখানে যেমন আমি বার ইউজ করেছি কারণ এখানে ওই যে ওভার যে ইনভার্ট সাইনটা সেটা দেয়াটা টাফ ছিল, আমি দিতে পারছিলাম না, এই জন্য এইভাবে বার দিয়ে তোমাদের বোঝানো হয়েছে। বইয়ে কিন্তু তোমরা হয়তো এইভাবে পাবা আইও অবলিক এম বার, যেটা তারপর রিড হোল বার, রাইট বার, এইভাবে আর কি। তা আমি জাস্ট এখানে অ্যাপোস্ট্রফি দিয়েছি বার বুঝতে, আশা করি তোমরা বুঝতে পারবে। আর পুরাটার উপরে বার আসবে। হ্যাঁ, পুরোটার উপর বার আর কি, ঠিক আছে। সো ওইটা তো ওইভাবে লেখাটা একটু টাফ, এই জন্য এইভাবে আমি একটা সিগন্যাল দিয়েছি, যেটা আমরা নট গেট কর্পোরেশন মনে আছে আমরা হোল বারও দিতাম, মাঝে মাঝে এইভাবে একটা ড্যাশ দিতাম, যেটাকে আমরা বার বুঝতাম। তো আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। আইও কিন্তু ওই যে প্রথমটা যেটা আইও আর এম বাই, এটা কিন্তু শুধুমাত্র এম এর উপর, ঠিক আছে। আদারওয়াইজ আমি এখানে ব্রেকে দিই, এটা কিন্তু শুধুমাত্র এম এর উপর। আর এটারও কিছু কথা আছে, এটা পরে বলছি। সো সিগন্যাল গুলি কি কি আমরা দেখছি, আইও মানে ইনপুট আউটপুট মেমোরি, রিড রাইট, এই সিগন্যাল গুলি আমাদের কন্ট্রোল করে টোটাল মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং এ, ঠিক আছে। এছাড়াও বললাম যে সব সময় প্রত্যেকটা অ্যাড্রেস লাইন কয়টা বলেছি, কয়টা অ্যাড্রেস লাইন, 16টা, ঠিক আছে। 16টা অ্যাড্রেস লাইন কিন্তু তোমার সবসময় যে ডিকোডিং এ পার্টিসিপেট করবে, নট লাইক দ্যাট। অনেক সময় দেখা যায় আমাদের 15টা করছে, অনেক সময় দেখা যায় 14টা করছে, 12টা করছে, লাইক দিস। সো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যখন এগুলা মানে ভাইভাতে বা যে কোনো সময় কোশ্চেন গুলো ফেস করতে পারো, হোয়াট ডু ইউ মিন বাই পার্শিয়াল ডিকোডিং অর হোয়াট ইজ কমপ্লিট ডিকোডিং, হোয়াট ইজ পার্শিয়াল ডিকোডিং, হোয়াট ইজ কমপ্লিট ডিকোডিং। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছো মনে হয় তোমাদের আজকের এই কি বলে পিপিটিটা এখনো আমি তোমাদের ক্লাসরুমে আপলোড করি নাই, ঠিক আছে। এটা একটা কারণ আছে, কারণ তোমরা তো অলরেডি ক্লাস এটা দেখতেই পাচ্ছ, সমস্যা হবে না। এর সাথে আসলে একটা ফিগার আমি জয়েন করতে যাচ্ছিলাম এবং ফিগারটা নিজে ড্র করতে যাচ্ছিলাম, তো একটু ডিফিকাল্ট হচ্ছে, এই জন্য দেখ ফিগার ড্র করতে পারলে দেন আমি ওইটা অ্যাড করে তোমাদের একসাথে আপলোড করে দিব, আর তা নাহলে পরবর্তীতে এটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি। আর তাছাড়া ক্লাস লেকচার তো পাচ্ছই, তো এখানেও তুমি এটা খুব ভালো করে দেখতে পারো। যেটা বলছিলাম ডিকোডিং, ডিকোডিং তো টার্মটার সাথে তোমরা সবাই পরিচিত, পড়ে আসছো 2-3 সেমিস্টার ধরে একই ওয়ার্ড সাথে পরিচিত। একটা জিনিস মনে রাখবা, যতগুলো অ্যাড্রেস লাইন আছে প্রত্যেকটা, ফর এক্সাম্পল এখানে অ্যাড্রেস লাইন কয়টা, 16টা, তাই না, A0 to A15, যেটা কিনা আমাদের এখানে মেনশনও করা আছে 8085 মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে। যদি তোমার প্রত্যেকটা অ্যাড্রেস লাইন ডিকোডিং এই অপারেশনে পার্টিসিপেট করে, দ্যাট ইজ কল্ড কমপ্লিট ডিকোডিং। যদি কোনো কারণে একটা বা একের অধিক অ্যাড্রেস লাইন ডিকোডিং প্রসেসে পার্টিসিপেট না করে, দ্যাট ইজ কল্ড পার্শিয়াল ডিকোডিং। মনে থাকবে তাহলে এই কথাটা একটু মনে রাখতে হবে যে পার্শিয়াল ডিকোডিং আর হচ্ছে কমপ্লিট ডিকোডিংটা কি। যতগুলো অ্যাড্রেস লাইন আছে প্রত্যেকটা যদি পার্টিসিপেট করে তাহলে বলা হয় কমপ্লিট ডিকোডিং, আর যদি এক বা একাধিক অ্যাড্রেস লাইন মিসিং থাকে তাহলে সেটাকে বলা হয় পার্শিয়াল ডিকোডিং। ওকে, আচ্ছা। এছাড়াও দেখো মেমোরি চিপ সিলেক্ট করার জন্য বেশ কিছু সিগন্যাল, ওখানে আমরা দেখলাম তোমার কন্ট্রোল সিগন্যাল, যেটা ইন্টারফেসিং এর জন্য হচ্ছে, মানে কার সাথে যুক্ত হবে, কোন ধরনের কাজ হবে এইটা, সেটাকে আমরা আইও মানে ইনপুট আউটপুট নাকি এটা মেমোরি, রিড রাইট, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল। শুধু প্রথমটা হচ্ছে ইনপুট আউটপুট মেমোরির ক্ষেত্রে যদি এটা 1 হয় তাহলে আমরা কি বুঝবো যে ইনপুট আউটপুট এর সাথে কানেকশন হবে, আর যদি এটা 0 হয় তাহলে মেমোরিটা অ্যাক্টিভ হবে, তখন এটা মেমোরির কাছ থেকে মানে ইন্টারফেসিংটা কার সাথে হবে, মেমোরির সাথে হবে। রিড রাইট দুটোই হচ্ছে তোমার কি অ্যাক্টিভ লো, তো যতক্ষণ পর্যন্ত 1 থাকবে এটা কোনো কাজ করবে না, 0 হলেই তাহলে পার্টিকুলার ওই কাজটা সে করবে। এছাড়াও তোমার কন্ট্রোল সিগন্যাল আছে আরো কয়েকটা, যেটা কিনা মেমোরি চিপের জন্য, সেগুলো তোমার অ্যাক্টিভ লো, সেখানেও দেখো খেয়াল করে চিপ এনাবল অর চিপ সিলেক্ট, তারপর হচ্ছে আউটপুট এনাবল যেটাকে আমরা রিড সিগন্যাল বলছি, অথবা রাইট এনাবল যেটাকে আমরা রাইট সিগন্যাল বলছি, ঠিক আছে। এখানে ছোট্ট একটা কম্বিনেশন দিয়ে তোমাকে বোঝানো হয়েছে যে এই কাজটা কিভাবে করছে।
যেহেতু এখানে তোমার 0 দেয়া আছে, 0 মানেই আমরা বুঝতে পারছি কি, প্রথম এই যে নিচের এই কম্বিনেশনটা একটু খেয়াল করে দেখো, এই কম্বিনেশনে আই ও 0 মানেই তো হচ্ছে মেমোরি, তাই না? মেমোরিটা অ্যাক্টিভ হলো না এখানে? আচ্ছা, মেমোরি অ্যাক্টিভ হলো। সো এরপর দেখো এই দুটোর মধ্যে কোনটাই 0 আছে? রিডে 0 আছে, তার মানে এখানে রিড ডাটা ফ্রম মেমোরি। এই কম্বিনেশনের জন্য তাহলে কি হবে, 8085 মেমোরি থেকে ডাটা রিড করতে পারবে। আর যখন এইটা তোমার 0 থাকবে, সেই সাথে ডাব্লিউ আর রাইট সিগন্যালটা অ্যাক্টিভ লো, যেহেতু সো এটা 0 থাকবে, ইন দ্যাট কেস রাইট ডাটা ইনটু দা মেমোরি। ঠিক আছে? এখানে তাহলে এই কম্বিনেশনের জন্য আমরা বুঝতে পারছি যে 8085 কখন ডাটা রিড করে এবং কখন ডাটা রাইট করবে। ঠিক আছে? এবং প্যারালাল আরেকটা জিনিস বলা হয়েছে যে সো এটাকে আরেকটা ভাবে আমরা ডিনোট করতে পারি যে দেখো, দিস থ্রি সিগন্যালস আর কম্বাইন্ড টু জেনারেট টু সিগন্যালস, দ্যাট মিন্স মেমোরি রিড অথবা মেমোরি রাইট। মেমোরি রিড অথবা মেমোরি রাইট কম্বাইনলি কিন্তু এই তিনটা মিলেই কিন্তু আদার এটা মেমোরি রিড হচ্ছে অথবা মেমোরি রাইট হচ্ছে। স্যার 0 থাকলে কি স্যার মেমোরি ইনেবল থাকবে? এটা 0 থেকে অ্যাক্টিভ লো, এই জন্যই বলছি এই ক্ষেত্রে কিন্তু আমরা হোল বার চিন্তা করো না। এটা বোঝানো হচ্ছে 0 থাকলে মেমোরিটাকে অ্যাক্সেস করা যাবে, আর 1 থাকলে ইনপুট আউটপুটকে। ঠিক আছে? তো স্যার এখানে রিড রাইট একসাথে অ্যাক্টিভ থাকলে দুটো 1 হয়তো, এই তো স্যার? যদি দুটোই 0 থাকতো তাহলে, যদি এখানে তো জাস্ট কিছু কম্বিনেশন দেখানো হচ্ছে, এই পার্টিকুলার কম্বিনেশনের জন্য শুধুমাত্র রিড। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যেমন যদি এটা রম চিপ হয়ে থাকে, রম আমরা জানি, তাহলে শুধুমাত্র রিডটাই এখানে অ্যাক্টিভ হবে, ওখানে রম রাইট পিনটা আসলে থাকবেই না। ঠিক আছে? এখানে আসলে ওভারঅল আমি টোটালটা নিয়ে আসছি, কিন্তু এখানে রিড বা রম এর জন্য কিন্তু, যেমন তুমি যেটা কথা বললে এটা র্যাম এর জন্য তোমার থাকবে, রিড রাইট তোমার দুটোই থাকবে, কিন্তু যদি এটা রম চিপ হয় তাহলে শুধুমাত্র এখানে রিড সিগন্যালটাই শুধু থাকবে। ঠিক আর আছে? এখানে 0 হলে মেমোরি অ্যাক্সেস করতে পারবো, আর যদি 1 তখন ইনপুট ইনপুট আউটপুট অ্যাক্সেস করা যাবে। ঠিক আছে? এখানে দেখো যে আইও, এটা যদি আমাদের এরকম 0 0 হয়, দেখো আইও এম্বার যেটা তার সাথে রিড, এটা যদি 0 0 হয় তাহলে আসলে কি ঘটনা ঘটতেছে আমরা ওই আগেরটা থেকে দেখে আসছি। এখানে এই 0 0 হলে এখানে কি হচ্ছে, মেমোরিতে রিড ডাটা ফ্রম মেমোরি, রিড ডাটা ফ্রম মেমোরি। ঠিক আছে? আর এখানে হচ্ছে রাইট ডাটা ইনটু দা মেমোরি। সো ইন দ্যাট কেস দেখো, ইফ আইও এম বার, এটা নিয়ে তোমাদের একটু কিউরিওসিটি ছিল, এটা যদি 1 হয় তার মানে কি সাথে সাথে মেমোরিটা আর কাজ করবে না, তখন আইওটা চলে যাবে, দেন মেমোরি রিড রাইট সিগন্যাল উইল বি ডিঅ্যাক্টিভেটেড ইররেসপেক্টিভ অফ দা এই দুইটা। তখন কিন্তু এখানে রিড রাইট যতই যাই থাক না কেন, কিন্তু তখন জাস্ট আইওর সাথে কানেকশন হবে। এখানে যাই থাক না কেন, তখন আমাদের ইনপুট আউটপুট সাথে কানেকশন, মানে ইনপুট ডিভাইসকে অ্যাক্টিভ করবে অথবা আউটপুটকে বলবে যে ডিসপ্লে করার জন্য লাইক দিস। ঠিক আছে? তখন আর এটা ওই রিড রাইটের সাথে কোনো ধরনের ইয়ে থাকবে না, যাই হোক না কোনো সিগন্যাল সেটা ইয়ে হবে না। এটা হবে তখন শুধুমাত্র যখন এটা অ্যাক্টিভ লো থাকবে, মানে তখন মেমোরিকে অ্যাক্সেস করতে পারবে, সেটাকে রিড করবে অথবা রাইট করবে। এই হচ্ছে তোমার মোটামুটি ধারণা ইন্টারফেসিংটা নিয়ে। ঠিক আছে? ইন্টারফেসিং একটু মোটামুটি একটা ধারণা। এখন আমাদের বেশ কিছু প্রবলেম করতে হবে। প্রবলেম করবার আগে আমি আরেকবার পুরো জিনিসটাকে আরেকবার করছি, তোমরা একবার খেয়াল করে দেখো কোনো কিছু এখানে মিসিং হলো কিনা। যে ইন্টারফেসিং, এক কথা হলো ইন্টারফেসিংটা কি, মাইক্রো প্রসেসরের সাথে আউটসাইড যে পেরিফেরালস তার যে সম্পর্ক, কানেকশন, দ্যাট ইজ কল্ড ইন্টারফেসিং। যেই পথ, যে কানেকশনের মাধ্যমে এই দুইটা কম্পোনেন্ট সংযুক্ত হয়, এটাকে আমরা ইন্টারফেসিং বলি। ঠিক আছে? তার মানে মেইনলি আসলে ইন্টারফেসিং বলতে, যদিও হ্যাঁ আমরা সবগুলির সাথে ওভার সেটাকে ইন্টারফেসিং বলি, কিন্তু দেখা যায় যখন আমরা মেমোরির সাথে জাস্ট চিন্তা করছি, তাহলে হচ্ছে মেমোরির সাথে জাস্ট যখনই আর কি আমরা কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে যাচ্ছি, ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য আমার কি লাগছে বলো, মেমোরিকে অ্যাক্সেস করা লাগছে। সেই মেমোরি অ্যাক্সেস করা মানে কি, সেই মেমোরিতে আমরা কোনো কিছু লিখতে পারি অথবা শুধুমাত্র সেই মেমোরি থেকে ডাটাকে রিড করে নিয়ে আসতে পারি। তো এই যে প্রসেসটা, এটাকে আমরা বলছি ইন্টারফেসিং। ইন্টারফেসিং এর জন্য বেশ কিছু সিগন্যালের দরকার হয়, সেই সিগন্যালগুলি কন্ট্রোল সিগন্যাল বলা হয়। সেটা হচ্ছে মেমোরি অথবা ইনপুট আউটপুট কোনটা কখন অ্যাক্টিভ হবে সেই অনুসারে তোমার কাজ করবে, এবং সেই সিগন্যাল মতো করে বুঝতে পারবো যে কোন কাজটা কখন হচ্ছে। এরপর আমরা দেখলাম 8085 মাইক্রোপ্রসেসর, আমরা আগে থেকেই জানি অ্যাড্রেস লাইন হচ্ছে তোমার 16 আর ডাটা লাইন হচ্ছে 8। যখন এই অ্যাড্রেস লাইন 16টাই তোমার ডিকোডিং প্রসেসে পার্টিসিপেট করে, দ্যাট ইজ কল্ড কমপ্লিট ডিকোডিং। আর যদি এক বা একাধিক অ্যাড্রেস লাইনও সেখানে মিসিং থাকে, তাহলে সেটাকে বলা হয় পার্শিয়াল ডিকোডিং।
যেটা কিনা অন্য পারপাসে তখন ইউজ হয়তো চিপ সিলেক্ট বা অন্য কোনো জায়গায় সেটা কাজে লাগে। যেহেতু 16 বিটস আমরা বুঝতেই পারছি যে অ্যাড্রেসটা এটা কভার করবে সেটা হচ্ছে 40H to 4FH পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর 8085 যেটা কিনা অ্যাড্রেস করতে পারে। মাইক্রোপ্রসেসরের জন্য এখানে হচ্ছে ইন্টারফেসিং এর জন্য তিনটা কন্ট্রোল সিগন্যাল, ইনপুট আউটপুট আর মেমোরি, রিড রাইট। শুধু প্রথমটা ছাড়া বাকি সবগুলি হচ্ছে আসলে একটিভ লো, আর প্রথমটাও একটিভ লো ফর মেমোরি। আর যদি এটা 1 হয় তাহলে আসলে ইনপুট আউটপুটের কাজটা হবে, আদারওয়াইজ একটিভ লো সেই সাথে রিড ও রাইটের যেটা লো থাকবে মানে যেটা একটিভ থাকবে সেই কাজটাই হবে। এছাড়াও কিছু সিগন্যাল আছে যেটাকে আমরা কন্ট্রোল সিগন্যাল বলছি। তার মধ্যে কি কি আছে? চিপ এনেবল অর চিপ সিলেক্ট পার্টিকুলার, কারণ তুমি একটু পরে প্রোগ্রাম করতে গিয়ে দেখবা যে অনেক সময় অনেক চিপ চলে আসতে পারে তোমার ইন্টারফেসিং এ। সো পার্টিকুলার কোন চিপটা কখন সিলেক্ট হচ্ছে এটা কিন্তু চিপ সিলেক্ট এই পিন গুলি তোমাকে বলে দিবে, পিনটা তোমাকে বলে দিবে পার্টিকুলার কোন চিপটা তোমার সিলেক্ট হচ্ছে। গত ক্লাসে মনে আছে আমরা পড়ানোর সময় একটু দেখেছিলাম ওই যে সিএস, তোমরা মনে করতে পারছো গত ক্লাসে একটু? সিএস এর কম্বিনেশন অনুসারে যার সাথে মিলছে সেই পার্টিকুলার পিনটা সিলেক্ট হচ্ছে, পার্টিকুলার চিপটা সিলেক্ট হচ্ছে। এছাড়া যেটা আউটপুট এনেবল অর রিড রাইট এনেবল অর রাইট, এইগুলা তোমার রিড অথবা রাইট অপারেশনটা করবে। আসসালামু আলাইকুম স্যার, কোনো কথা শোনা যাচ্ছে না স্যার। স্যার শোনা যাচ্ছে না। স্যার মাইক্রোফোন অফ করে রাখছে, শুনবা কেমনে? স্যার মাইক্রোফোন অফ করে রাখছে। এক্সট্রিম সরি। হ্যালো, শুনতে পাচ্ছো? জি জি স্যার, স্যার শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে, ছোট ছোট ক্যালকুলেশন, এগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে বুঝবা পারবা। একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ আমাদের আগামী বৃহস্পতিবার আমাদের ফার্স্ট সিটি, মনে আছে তো? জি স্যার। আচ্ছা, তো আমরা যা যা পড়ছি আসলে স্যার সবগুলো সিটির মধ্যে থাকবে। আর ফার্স্ট সিটিটা যেহেতু সবসময় সিলেবাস দিয়ে দিয়েছেন স্যার, বুঝি নাই। কতখানি হবে দেখি স্যার। এই যে যা হচ্ছে অ্যাটলিস্ট আজকে ক্লাস পর্যন্ত তো অবশ্যই, আচ্ছা আচ্ছা তাই না? মানে মঙ্গলবার করি কি না করি সেটা পরে কথা, কিন্তু আজকে ক্লাস পর্যন্ত অবশ্যই। আচ্ছা, সেই জন্যই বলছি এগুলো ছোট ছোট প্রবলেম দেখে নাও, এটা এমসিকিউ হোক আর শর্ট কোশ্চেনে হোক, এগুলো যেন সব ধরতে পারো। আর বারবারই বলছি পরের দিকে কিন্তু সবকিছু একটু ডিফিকাল্ট, সিলেবাস একটু ডিপে চলে যায়, যেহেতু একটু ডিফিকাল্ট হয় তো প্রথম দিকে কিন্তু মার্কসটা ক্যারি করে রাখাটা বেটার। তো এইখানে এত সহজ টপিক পড়াচ্ছিস তো এইখান থেকে যেন আমরা মার্কসটা ভালো করে ক্যারি করতে পারি। হ্যাঁ, কিছু বলছো কেউ? স্যার আগামী বৃহস্পতিবার মানে স্যার 29 তারিখ। 29 তারিখে স্যার 29 তারিখে হচ্ছে আমাদের সেকেন্ড প্রোগ্রেস ছিল তো, তাই সেকেন্ড বলছিলাম প্রোগ্রেস স্যার। ডিফেন্স। জি স্যার। কে আনিস বলছো নাকি? না স্যার, আমি শরীফুল ইসলাম। শরীফ। জি স্যার, হ্যাঁ, মার্চ ঠিক আছে। 12 সেকশন আমাদের। আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। তো সমস্যা কি? তো প্রোগ্রেস ডিফেন্স এটা তুমি, আমরা তো এটা জানি, এটা এক বছর আগে প্ল্যান করা থাকে এই দিন। আমি জানি হ্যাঁ তার আগে পরে একটু স্ট্রেস তোমাদের নিতে হয়, কিন্তু তৈরি করে রাখো। প্রোগ্রেস ডিফেন্স তো একটা পার্টিকুলার তোমার 5 সর্বোচ্চ 10 মিনিটের একটা প্রেজেন্টেশনের ব্যাপার। হ্যাঁ, তোমার এটা প্রেজেন্টেশনটা তৈরি করে রাখতে হবে। তোমার এগুলো তো কাজ তো সব করাই আছে, ঠিক আছে? প্লিজ এই পুরো ক্লাসে 1-2 জন এখন এটার জন্য আমি মানে এটা পিছাই দেবো এটা হয় না। এটা আমার ডিক্লারেশনটা বেশ কিন্তু আগে দিয়েছি প্রথম ক্লাসের দিকে। আর সাধারণত আমি 5th ক্লাসে নেই, সেইখানে সেটা হবে তোমার 8th ক্লাস, ঠিক আছে? তাহলে একটু বুঝে দেখো, এমনিতেই আমরা পিছিয়ে আছি, আর পিছনে তো প্রশ্নই আসে না। এবং আমি আজকে এটা বলে দিচ্ছি যে এটার পরে তোমার 10, 12 মানে ওই দিকটা কিন্তু সেকেন্ড সিটি নেওয়ার ইচ্ছা। আদারওয়াইজ তোমাদের কথা চিন্তা করে এই কাজগুলি করা, তোমরা কিন্তু পরের দিকে প্রেসারে পড়ে যাও। এটা অনেক আগেই বলা, তো অসুবিধা নেই। তুমি দেখো না সিলেবাস যা যা পড়তেছো, দেখো প্রতিদিনের পর প্রতিদিন হয়ে যাচ্ছে না, তো কেন এত গড়ে বসি? এমন তো না যে তোমার সেমিস্টারের টাইম বেড়ে যাবে।
আজকে না কালকে, কালকে না, এইভাবে করে শুধু পিছিয়ে গিয়ে সেমিস্টার টাইম বাড়বে প্রত্যেক সময়। আর কোনো সপ্তাহে আছে তোমরা স্ট্রেসে থাকো না? প্রত্যেক সপ্তাহে তো কম বেশি স্ট্রেসে থাকো, কোনো না কোনো প্রেজেন্টেশন, ক্লাস টেস্ট এগুলো থাকবেই। সো এনিওয়ে, প্রথমে আমি যেটা বলছি খুব সিলি সিম্পল একটা ব্যাপার, এটা অলরেডি তোমরা সবাই জানো যে অনেক সময় একটা মেমোরি, তাই না, একটা মেমোরিকে ডিফাইন করার জন্য তোমরা দেখবে এইভাবে জাস্ট মেমোরিকে ডিফাইন করে যে 256 টাইমস 8। এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে মেমোরি ক্যাপাসিটিটা কত, আর কিছু বলে না। 256 টাইম 8, এটা মানে যে আসলে 256 বাইট মেমোরি, এটা বুঝতেই পারছো, কারণ 8 বিট এটা রিপ্রেজেন্ট করছে 256 বাইট মেমোরি। যে কোনোটা যখন এইভাবে রিপ্রেজেন্টেশন আমরা পাই, কোন একটা কোশ্চেনও যে তোমাকে এইভাবে দিয়ে এটাকে ব্যাখ্যা করতে বলে অথবা আস্ক করা হাউ মেনি অ্যাড্রেস লাইনস অর ডাটা লাইনস আর দেয়ার, তখন খুব ইজিলি তুমি এটা বের করতে পারবা। দেখো এখানে বলে দেওয়া আছে যে কোনো একটা মেমোরিকে যদি এইভাবে মেমোরি চিপকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় m ইনটু m, বা এটাকে m বাই n বলে, m বাই n, where m হচ্ছে নাম্বার অফ মেমোরি লোকেশনস অর মেমোরি সাইজ, এটা আসলে সাইজ, ঠিক আছে? এই প্রথম যেটা এটা হচ্ছে সাইজ, আর পয়েন্ট হচ্ছে নাম্বার অফ বিটস ইন ইচ মেমোরি লোকেশন, এটা হচ্ছে নাম্বার অফ মেমোরি লোকেশন প্রথমটা, আর আবার প্রত্যেকটা লোকেশনে কতগুলি বিট আমরা স্টোর করতে পারবো সেটা হচ্ছে পরেরটা, মনে থাকবে? তাহলে m বাই n, দা m হচ্ছে নাম্বার অফ মেমোরি লোকেশনস, আর n যেটা সেটা হচ্ছে নাম্বার অফ বিটস ইন ইচ মেমোরি লোকেশন। ওকে, এখন দেখো m যেটা 256, তাহলে এটাকে তোমাকে কিভাবে ব্যাখ্যা করা, অথবা তোমাকে যদি কোশ্চেন করা হয় হাউ মেনি অ্যাড্রেস লাইনস অর ডেটা লাইনস আর দেয়ার, look 256 means what? 2 to the power 8. Okay, so easily you can say there are how many address lines? 8 address lines. কি বুঝা যাচ্ছে? There are 8 address lines. আর এই পরের 8টা কি, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, 8 বিট, তার মানে ডাটা লাইনস হচ্ছে ডাটা লাইন। তার মানে এখন থেকে সবসময় এইভাবে যখনই কোনো মেমোরিকে ব্যাখ্যা করতে বলা হবে তখন দেখা মাত্র এটা বুঝো, শুধুমাত্র ফার্স্ট পার্ট যেটা 2 টু দি পাওয়ার করলে তার অ্যাড্রেস লাইনটা পেয়ে যাবে, আর সেকেন্ড পার্ট তো সরাসরি তোমার ডেটা লাইন বোঝানোই আছে। যেমন তোমাকে যদি এটা বলা হয় ফাইন্ড দ্য লেংথ অফ অ্যাড্রেস এন্ড ডেটা বাস অফ 248 টাইমস বা বাই 512 memory chip, then how to find this out? So 248 means what? 2 to the power 11, 2 to the power 11, আর 512 বি রাখো পরের পার্টটা যেটা কিনা n, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারছি লেংথ অফ অ্যাড্রেস লাইন হচ্ছে 11 আর ডাটা লাইন হচ্ছে 512, এটা হচ্ছে 11 আর এটা হচ্ছে 512। ওকে, এগুলো মানে খুবই সিম্পল সহজ জিনিস, এগুলা সহজে বুঝতে পারছো। আচ্ছা, এরপরে যেটা এখানে কিছু জিনিস কাজ আছে, এই কাজগুলি তোমাকে একটু বুঝতে হবে। আচ্ছা, এইটা একটু পরে বোঝাই। আচ্ছা, এরপরে যেটা আসছে ঠিক আছে, এই অবস্থা থেকে তোমাদেরকে জাস্ট আমি দুটো প্রবলেম দিচ্ছি, একটু প্রবলেমটা করো তো, একটাই প্রবলেম করো। যে ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম মুখোমুখি এটা করা যাবে, ঠিক আছে, যে 1024 into 1024, how can you describe it? So 1024 into 1024, length of address হচ্ছে 10 স্যার, আর নাম্বার অফ ডেটা লাইনস হচ্ছে স্যার 1024। ভেরি গুড। তার মানে লেংথ অফ অ্যাড্রেস হচ্ছে 10টা, কারণ 1024 মানে হচ্ছে 2 to the power 10, আর তার সাথে যেহেতু 1024 বলা আছে, তার মানে প্রত্যেক মেমোরি লোকেশনে কয়টা বিট আছে? 1024টা বিট আছে, ঠিক আছে। সো এখানে অ্যাড্রেস লাইন হচ্ছে 10, ডাটা লাইন হচ্ছে 1024। আচ্ছা, তো এইভাবে আরো সিম্পল ওয়েতে যা যা দেয়া থাকে না কেন তোমরা জাস্ট পুরোটাকে ওই ফ্র্যাকশনে নিয়ে আসবা, যে কিভাবে এটা ভাগ করা যায়। আর যদি কখনো এটা মেনশন করা না থাকে, জাস্ট 8085 মাইক্রোপ্রসেসরে মেমোরি সাইজটা বলা থাকে, তাও তুমি এটার জন্য খুব ভালো করে জানো যে যেহেতু এটা বাইট, সো তোমার ওখানে কি টাইমস 8 মানে ডাটা লাইন 8 হবে, ওইভাবে ধরে তোমরা এটা ব্যাখ্যা করতে পারবা। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আজকে আমাদের মেইন টপিক, যে তোমার চিপ সিলেকশনের এখানে ব্যাপারটা চলে আসবে।
তোমার একটা কানেকশনের জন্য কি পরিমাণ আইসি লাগবে সেই জিনিসটা তোমার ফাইন্ড আউট করতে হবে। এবং এইখানেই কিন্তু তোমার ওই যে কি বলে ইন্টারফেসিং এর মেইন জিনিসটা বোঝা যাবে, এবং ডিকোডিং এর যে ব্যাপারটা, যে সবগুলিতে ডিকোডিং করতে হবে না কিভাবে তোমার ডিকোডিং হবে, এই জিনিসটা আমরা এখানে বুঝবো। এখানে দেখো প্রথমে যেটা বলা হয়েছে যে নাম্বার অফ আইসিস রিকোয়ার্ড টু কনস্ট্রাক্ট এ মেমোরি। তোমার এখন এই যে মেমোরির সাইজের উপর ডিপেন্ড করে যে কতগুলি তোমার আইসি লাগতেছে, তাই না? অনেক সময় দেখা যায় অনেক বড় তুমি মেমোরি ইউজ করছো, ছোট ছোট অনেকগুলো আইসি দিয়ে একটা বড় মেমোরি তুমি তৈরি করতে পারছো। এখন কোন আইসিটা পার্টিকুলার কখন কাজ করবে সেটার জন্য আবার ডেফিনেটলি কিছু চিপ সিলেকশনের তোমার ব্যাপার থাকবে, ঠিক আছে? তো তোমরা ওই যে ডিজিটালও করে আসছো প্লাস কম্পিউটার আর্কিটেকচার এরকম কিছু করার কথা ডেফিনেটলি, যে তোমরা একটা বড় ডিভাইস তৈরি করছো ওই টাইপের ছোট ছোট ডিভাইস দিয়ে, মনে করতে পারছো? বিশেষ করে যে তোমরা ডিকোডার পড়ে থাকো, যেমন আমরা জানি হাউ টু ডিজাইন এ 4 to 16 ডিকোডার ইউজিং 2 3 to 8 লাইন ডিকোডার। অথবা শুধু এত ছোট বড় না, আরো বড় আমরা ডিজাইন করতে পারি ওগুলো ছোট দিয়ে। কি মনে আছে? মাল্টিপ্লেক্সারের মধ্যে ছিল। হ্যাঁ, মাল্টিপ্লেক্সার ছিল, ডিকোডিং এও ছিল, এগুলো তো সবগুলোতেই থাকার কথা। ডিকোডিং এ তো বেশি থাকার কথা, মাল্টিপ্লেক্সারে কি ছিল? ডিকোডিং এ এটা থাকার কথা। হ্যাঁ, ছোট ছোট ডিকোডার দিয়ে আমরা একটা বড় ডিকোডার তৈরি করি, ঠিক আছে? তারপরে মাল্টিপ্লেক্সারেও তোমার এইরকম যে যখন সিলেক্ট লাইন আবার দেখা যায় ডিভাইসকে সিলেক্ট করে সেই ডিভাইস থেকে আবার অন্য একটা সিলেকশন হয়, তো এই ব্যাপারগুলি ছিল। এনিওয়ে, আশা করি তোমাদের অবশ্যই কিছু না কিছু আইডিয়া আছে, ডেফিনেটলি রিকল করতে পারছো। সো এখন দেখো আমরা যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে নাম্বার অফ মেমোরি আইসিস রিকোয়ার্ড টু কনস্ট্রাক্ট মেমোরি। একটা মেমোরি তোমার তৈরি করার জন্য কতগুলি আইসি লাগবে এটা আমরা ফাইন্ড আউট করব। সো এই ফাইন্ড আউটের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? যে পরিমাণ আইসি লাগবে সেটা হচ্ছে টোটাল যেই মেমোরি, মানে যে মেমোরিটা আমরা ডিজাইন করতে চাচ্ছি, যেই সাইজের মেমোরি ডিজাইন করতে চাচ্ছি, ডিভাইডেড বাই অ্যাভেলেবল ক্যাপাসিটি। অ্যাভেলেবল ক্যাপাসিটি বলতে আমি বোঝাচ্ছি ওই ছোট ছোট আইসি গুলি যে ক্যাপাসিটি আর কি আছে। তাহলে এটা তো খুব সহজ একটা হিসাব, তাই না? যে মনে করো আমি 10 সাইজের একটা কিছু ডিজাইন করতে চাচ্ছি, আমার কাছে অ্যাভেলেবল হচ্ছে সাইজ যেটা সেটা হচ্ছে 2। তার মানে ডেফিনেটলি 10 কে 2 দ্বারা ভাগ করলে আমরা বুঝতে পারবো যে 5টা ওই ধরনের আইসি লাগবে। কি খুব সহজ হিসাব না? বুঝতে পারছো তো? যে নাম্বার অফ আইসিস কিভাবে আমরা ফাইন্ড আউট করবো? যে নাম্বার অফ আইসিসটা হচ্ছে কি মেমোরি টু বি ডিজাইন, যেটা ডিজাইন করতে যাচ্ছি, ডিভাইড বাই অ্যাভেলেবল ক্যাপাসিটি। আমাদের যে ক্যাপাসিটি আইসি আছে, টোটাল যেটা ডিজাইন করতে যাচ্ছি ওইটাকে যদি অ্যাভেলেবল ক্যাপাসিটি আমরা ভাগ করি তাহলে আমরা নাম্বার অফ আইসিস পেয়ে যাব। ওকে, নাম্বার অফ আইসিস পেয়ে যাব। কি বুঝে গেছে তো? এই লাইনটা খুব সহজ না? প্রথমটা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে রেসপন্স করতে হবে, তাই করে চুপ থাকলে তো মনে হয় কেউ নাই। তার মানে আমরা যেটা ডিজাইন করতে যাচ্ছি সেটা আমাদের জানলে, এবং সেই সাথে যদি অ্যাভেলেবল যে ক্যাপাসিটি আমাদের জানা আছে, মানে ছোট ছোট কি কি আমাদের কাছে আছে সেটা ক্যাপাসিটি আমরা জানি, তার আমরা কতগুলো আইসি লাগবে সেটা আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারি। তো ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে হচ্ছে যে টোটাল যে মেমোরি ডিজাইন করতে যাচ্ছি ডিভাইডেড বাই অ্যাভেলেবল ক্যাপাসিটি। আচ্ছা, এরপরে দেখো এখানে কয়েকটা প্রবলেম দেয়া আছে, এই প্রবলেমগুলো আমাদের বুঝতে হবে, এবং এই প্রবলেমের সাথে যেটা সেটাই আমি ওই ফিগারের কথা বলছি। এই ফিগারটা এখানে অ্যাড করা হয় না এখনো পর্যন্ত, সো অ্যাড করে আমি চেষ্টা করবো অ্যাড করতে পারলে আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। আর কোনো কারণ না হলে আমার ছবি দিলে হোক, যাই হোক, ওইটা তোমাদের শেয়ার করবো, আর এই পিপিটা তোমাদেরকে দিয়ে দিব। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, কনস্ট্রাক্ট এ 32 KB মেমোরি ইউজিং 256 × 4 আইসিস। প্রবলেমটা দেখা মাত্রই নিশ্চয়ই বুঝতে পারছো তোমার এখানে কি বলা হয়েছে। 32 KB মেমোরি আমাকে ডিজাইন করতে হবে, আর আমার কাছে হচ্ছে যে আইসি তার ক্যাপাসিটি গুলি কি 256 × 4। 256 × 4 এর আবার ব্যাখ্যা তোমাদের জানা আছে সববারই, তাই না? আচ্ছা, ওটা তারা যাচ্ছি না, একটু আগে মাত্র ওটা পড়িয়েছি। এখন এটা কিভাবে করব? আমাকে ডিজাইন করতে হবে 32 KB, আমার কাছে আছে 256 × 4 এই আইসি গুলি আছে। তাহলে কতগুলি আইসি লাগবে এটা ডিজাইন করতে? ফর্মুলাটা সবার মনে আছে? মেমোরি টু বি ডিজাইনড ডিভাইডেড বাই অ্যাভেলেবল ক্যাপাসিটি। মেমোরি টু বি ডিজাইনড ডিভাইডেড বাই অ্যাভেলেবল ক্যাপাসিটি। তাহলে দেখো আমরা যে পরিমাণ আইসি লাগবে, নাম্বার অফ এই যে 256 × 4 আইসিস, যে আইসি গুলো লাগবে সেটা কিভাবে বের করবো?
যে মেমোরি টু বি ডিজাইন, যেটা ডিজাইন করতে বলছে, কত ডিজাইন করতে বলছে 32 কেবি। 32 কেবি হচ্ছে উপরে, আর নিচে যাচ্ছে হচ্ছে অ্যাভেলেবল ক্যাপাসিটি। একটা ক্যাপাসিটি কত 250 টাইমস 4। 32 কেবি কে আমরা কিভাবে লিখতে পারি? 32 ইনটু 1 কেবি। 32 কেবি মানে কি? 32 ইনটু 1 কেবি। 1 কেবি মানে আবার কি 2 টু দি পাওয়ার 10 ইনটু 8। কি মিলতেছে? 2 টু দি পাওয়ার 10 ইনটু 8। আচ্ছা, আমি দেখো এটা তো আসলে কাগজে কলমে লিখলে অনেক ভাবে লেখা যায়, কিন্তু আসলে এখানে টাইপ করতে গেলে তোমরা আবার যেন কনফিউজ না হয়ে যাও কোনটার সাথে কোনটা ইনটু ভাগ গুণ কোনটা কি। এই জন্য এই পুরোটাকে দেখো আমি একটা থার্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিয়েছি, যে টোটালটাকে ডিভাইড করছি এই টোটালটা দিয়ে, টোটালটাকে ডিভাইড করছি এই টোটালটা দিয়ে। ওকে, সো এই হচ্ছে আমাদের ফাহিম শাহরিয়ার। তুমি বারবার আইডি দিচ্ছ কেন? রোমান আইডি দিতে তো কোনো দরকার নাই, তোমাদের এক কথা প্রত্যেক দিন বলতে হয়। ক্লাসে ঢুকে তোমরা আইডি দিতে, মানে ক্লাসের দিকে কোনো খেয়াল নাই, শুধু অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স দিয়ে কি হবে যদি ক্লাসই না বুঝো? তুমি মেসেজ বক্সে কিছু দিলে এটা তো আমার দৃষ্টিতে পড়ে, তাই না? এটা ইন্টারাপ্ট হয় বারবার। নো নিড। ওকে, সো 32 কেবি, 32 ইনটু 1 কেবি। 1 কেবি মানে 2 টু দি পাওয়ার 10 ইনটু 8। কি এই ব্যাখ্যাগুলো সবাই বুঝতেছো তো? জি স্যার। একেবারে এগুলো কিন্তু খুবই সহজ। সো 2 টু দি পাওয়ার 10 ইনটু 8, আর ডিভাইড বাই যেটা আছে এটা তো আমি লিখলামই। আচ্ছা, এখন এই ডিভাইডেড বাই যেটা, এটাকে যদি আবার আমরা ফ্র্যাকশন মানে যে 2 টু দি পাওয়ার ফর্মুলাতে লিখি, তাহলে 2 টু দি পাওয়ার 8 ইনটু 4। তাহলে দেখো এখানে উপরে আছে 32 টু দি পাওয়ার 10 ইনটু 8, আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 ইনটু 4। 2 টু দি পাওয়ার 10 আর 2 টু দি পাওয়ার 8 যদি ক্রস আউট করি তাহলে কত থাকবে? 2 স্কয়ার থাকবে। 2 স্কয়ার থাকবে না? 2 থাকবে। আচ্ছা, আর 4 আর 8 কাটাকাটি করলে আরো 2 থাকবে। তার মানে কি থাকছে দেখো, 32 ইনটু 2 স্কয়ার ইনটু 2। তার মানে 32 ইনটু 4 ইনটু 2, দ্যাট উইল গিভ ইউ 256। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি অল টুগেদার আমার 32 কেবি ডিজাইন করতে হলে এরকম যদি আমার আইসি থাকে, আমার টোটাল 256টা এরকম আইসি দিয়ে আমি কাজটা করতে পারবো। 256টা। ঠিক আছে, তো আমরা ডিজাইন করলাম কত? 32 কেবি। আমার আইসি ছিল কি সাইজের? 256 টাইমস 4 সাইজের আইসি ছিল। ঠিক আছে, সো আমরা একটু ডিসিশনে চলে আসলাম। জাস্ট যদি কোশ্চেন এতটুকুই হয় যে তোমার কয়টা আইসি লাগবে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে 256টা আইসি। ঠিক আছে, কোশ্চেন একটা পার্ট শেষ। এখন এটা যে ডিকোডিংটা তোমাকে দেখাতে বলা হয়, এটাই হচ্ছে একটু ক্রিটিক্যাল, এটা তোমাকে বুঝতে হবে। এখানে দেখো জাস্ট যদিও আমি দুটো লাইন দিয়েছি, কিন্তু দুটো লাইনে অনেক বড় ব্যাখ্যা আছে। দেখো এইখান থেকে আমরা একটা জিনিস কি বুঝতে পারতেছি, যে 32 কেবি, এই দেখো এটাকে যদি একটু তুমি ব্যাখ্যা করো, তুমি কিন্তু অলরেডি এখানে লিখিয়ে দিয়েছো, তাই না? 32 টাইমস 2 টু দি পাওয়ার 10 ইনটু 8। তার মানে এখানে ডেটা লাইন কয়টা দেখো তো? 8টা। আচ্ছা, আর এখানে দেখো এই আইসি এর যে ব্যাখ্যাটা, ওই ব্যাখ্যার সবগুলোতে একই রকম, তাই না? 2 টু দি পাওয়ার 8 ইনটু 4। তার মানে এখানে ডেটা লাইন কয়টা হচ্ছে তোমার? 4টা। একটা জিনিস তুমি খেয়াল করেছো, তুমি কিন্তু 8 ডেটা লাইন তৈরি করতে যাচ্ছ একটা মেমোরি, যার ডেটা লাইন 8, আর তোমার কাছে যে আইসি গুলো আছে তার ডেটা লাইন হচ্ছে 4টা। তার মানে এটা কি সহজেই তুমি বুঝতে পারছো না যে তোমাকে এখানে প্রত্যেক রোতে 2টা করে আইসি কে কাপল করতে হবে? তাহলে 4 4 8 এই ডেটা তোমার সাইজটা কিভাবে বানাচ্ছে সেটা আমি একটু পরে আসতেছি। আগে পার্টিকুলার ডেটা লাইনটা মিলানোর জন্য, যেহেতু 8 আর আমার একটা আইসি আমাকে দিচ্ছে হচ্ছে 4, তার মানে কি 2টা যদি আমরা পাশাপাশি রাখি, মানে একটা রোতে রাখি পাশাপাশি, তাহলে কিন্তু আমার টোটাল কত হয়ে যাচ্ছে? 8টা ডেটা লাইন হয়ে যাচ্ছে। কি বুঝতে পারলাম এটা? জি স্যার। আচ্ছা, তাহলে প্রত্যেক রোতে যদি 2টা থাকে, তাহলে দেখো এখানে কি আসলে 256টা রো লাগবে? মানে সরি, 256টা আসলে রো লাগবে। হ্যাঁ ঠিকই বলছি, কারণ 256টা আইসি লাগবে। ঠিক আছে, এক একটা রোতে চলে আসতেছে কিন্তু 2টা আইসি, একটা রোতে চলে আসছে 2টা আইসি। কেন আমাদের 128টা রো লাগবে? ব্যাখ্যাটা বোঝা গেছে? জি স্যার। কথা বলছো না কেন? শুনতে পাচ্ছ আমাকে? স্টুডেন্ট আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। কথা বলতে হবে তো। আমি যেটা বললাম সেখানে আমার দেখা, আমি যেটা তৈরি করব সেটা আমার হচ্ছে 8 ডেটা লাইন। ডেটা লাইন কত? 8। আর আমার যে আইসিটা আছে সেটার ডেটা লাইন হচ্ছে 4। তাহলে দেখো এই যে একটা মরকো আইসি, তার সাথে হচ্ছে এই একটা আইসি, এইভাবে যদি আমরা পাশাপাশি রাখি,
তাহলে আমার এইটার জন্য যেই 4 ডেটা লাইন আছে আর এইটার জন্য যে 4 ডেটা লাইন আছে, আমি 256 সামনে আছে ওইটা লিখলাম না, তাহলে এই 4 আর এই 4 মিলে আমরা যদি একটা রোতে এটাকে চিন্তা করি, জাস্ট এটা মনে মনে চিন্তা করে একটা রোর ভিতরে এরকম ভাবে, আসলে আমি ফিগারটা আঁকতে চাচ্ছিলাম কিন্তু এটা পিপিটিতে ইয়ে করাটা বেশ টাফ। মোটামুটি বুঝতে পারছো তো? ঠিক আছে, তাহলে চিন্তা করে এখন যদি আমরা এটাকে একটা গ্ল্যান্স দেখি তাহলে আমার মনে হবে কি 8টা ডেটা লাইন্স আমার বের হচ্ছে না, এখান থেকে 4টা, এখান থেকে 4টা, 8টা ডেটা লাইন্স বের হচ্ছে না। ঠিক আছে, এর প্রত্যেকটাই হচ্ছে 256 টাইমস 4। এখন দেখো আমার প্রথমে আমার ডিসিশন হলো কয়টা আমার আইসি লাগবে, এরকম 256টা আইসি লাগবে। কিন্তু তুমি যদি এখন একটু খেয়াল করে দেখো আমার একটার মধ্যেই কিন্তু 4টা 8টা ডেটা লাইন চলে গেল, এবং এটা যেহেতু একটার সাথে একটা কানেক্টেড, তার মানে এখানে কিন্তু অলরেডি 2টা আইসি আমরা ইউজ করে ফেলেছি। 256 এর 2টা আইসি ইউজ করে ফেলেছি না আমি? আমার টোটাল লাগতেছে কয়টা? 256টা আইসি। তার মানে আমরা যদি একটা লাইনের ভিতরে 2টা আইসি ইউজ করি, তার মানে এইরকম ভাবে কয়টা লাইন লাগবে তোমার? 128টা লাইন লাগবে। কি এই কথাটা বুঝে গেছে? আমার তো আর 128টা তো আর আঁকা সম্ভব না, আমি জাস্ট এইভাবে ডট ডট দিয়ে বুঝিয়ে দিচ্ছি এরকম যে 128টা তোমার লাইন লাগছে। এটা বুঝতে পেরেছো কিনা দেখো। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আরেকবার একটু দিদি। হ্যাঁ আরেকবার বলছি, অসুবিধা নাই। বরাবর 128 লাইন লাগবে আর কি। হ্যাঁ, এখানে মনে করো তোমার আছে 128টা, এখানে আছে 128টা, তাহলে ওই যে আমরা যে প্রথম যে অ্যান্সার পেয়েছি, মানে আমরা ডিজাইন করতে চাচ্ছি হচ্ছে কত বলছিলাম, 32 কেবি। 32 কেবি এটা আমরা ডিজাইন করতে চাচ্ছি। আর আমার আছে কি, আমার আছে হচ্ছে 256 টাইমস 4, এই আইসিটা আমার কাছে আছে। তাহলে আমরা একটু আগে আমরা এটা অলরেডি বের করে ফেলছি যে এটাতে এটা ভাগ করলে আমার টোটাল নাম্বার অফ আইসি কয়টা লাগতেছে, 256 আইসি লাগতেছে, এটা আমরা ফাইন্ড আউট করলাম। এখন এটা 256 আইসি লাগবে, এই আনসারটা তোমার এখানে কারেক্ট, এটা অসুবিধা নাই। কিন্তু আমরা দেখলাম আবার ডিজাইন করতে গিয়ে আরেকটা জিনিস, যে আমাকে ডিজাইন করতে বলা হয়েছে তার ডাটা লাইন হচ্ছে 8, আর যা আমার কাছে আছে তার ডাটা লাইন হচ্ছে 4। সো আমরা কিভাবে ডিজাইনটা করব, কনস্ট্রাকশনটা আমাদের আসলে কিভাবে হবে, যে পাশাপাশি এই দুটাকে একটা ইউনিট চিন্তা করলে আমার 4 আর 4 এই দুটো ডেটা লাইন মিলে ক্যাসকেড যেটাকে বলে আর কি, 4 আর 4 ডেটা লাইন মিলে 8টা ডেটা লাইন হলো। তাহলে কি আমার একটা রোতে আমার এইভাবে কানেকশনটা দিতে হবে না? এটা বুঝতে পারছো তো? 4 আর 4 8টা, যেহেতু টোটাল আমার 256 লাগতেছে, আর এক একটা রোতে যদি আমি দুটো ইউজ করি তাহলে এইরকম আমার কয়টা রো লাগবে? 128টা রো লাগবে। জি স্যার। ঠিক আছে, বুঝা গেছে তো? 128টা রো লাগবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই। এর কারণ কি, আমাকে কি ডিজাইন করতে বলেছে এবং আমার হাতে কি আছে সেখান থেকে আমি ডিসাইড করলাম যে আমার কয়টা আইসি লাগবে। আমি হয়তো সরাসরি 256টা রো দিয়েই করতে পারতাম, 256টা রো দিয়ে কিন্তু আমি করতে পারতাম, কিন্তু করতে গিয়ে তখনই সাথে সাথে আমার মনে হলো কি এই জিনিসটা, যে আমাকে যেটা ডিজাইন করতে বলছে সেটা হচ্ছে ডেটা লাইনটা মিলতো না। হ্যাঁ, ডেটা লাইনটাও তো ম্যাচ করতে হবে। যেটা আমাকে ডিজাইন করতে বলছে সেটা আমার হচ্ছে 8 ডেটা লাইনের, যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে 4 ডেটা লাইনের। তার মানে কি, দুইটা 4 4 যোগ করলে তো আমার 8 হচ্ছে আমার সহজ হিসাব। তার মানে আমরা কানেকশনটা যদি এমন ভাবে দিই, পাশাপাশি দুইটাকে কাসকেড করে দিই, তাহলে আমার কিন্তু 4 4 8 ডেটা লাইন হচ্ছে। আর ক্যাপাসিটি কিন্তু এটা 256 আছে, যার ফলে ওই ক্যাপাসিটির সাথে এটা ম্যাচ করাতে গিয়ে দেখলাম যে এরকম 256টা আইসি লাগবে। তো সেই হিসেবে আমি 256টাই কিন্তু সেট করেছি। কিন্তু যেহেতু এক একটা রোতে আমার দুইটা ইউজ করছি, সো আমার এইভাবে 128টা লাইন হলে আমার চলবে। এতটুকু তো ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন দেখো একটা একটা করে আসো, এই যে 256টা, এখান থেকে আমি অ্যাড্রেস লাইন বের করতে পারছি না। অ্যাড্রেস লাইন কি হবে বলো তো? অ্যাড্রেস লাইন কয়টা হবে? একটু আগে মাত্র ব্যাখ্যা দিলাম যে এইভাবে যখন কোনো কিছু তোমাকে রিপ্রেজেন্ট করতে বলা হবে, তুমি 4 দেখেই তুমি বুঝবে যে ডাটা লাইন 4টা, আর প্রথম অংশ যেটা এটা 2 টু দি পাওয়ার n করবা। আমরা খুব ভালো করে জানি 2 টু দি পাওয়ার 56 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8। তার মানে এটা অ্যাড্রেস লাইন কত হচ্ছে? 8টা। এই 8টা অ্যাড্রেস লাইন আসলে কি কি? A7 থেকে A0, A7 থেকে A0, এটা হচ্ছে তোমার অ্যাড্রেস লাইন। তাহলে এই অ্যাড্রেস লাইন যেমন এটার সাথে আছে, এইটার সাথেও কিন্তু আছে, এটা কিন্তু সেই কমন অ্যাড্রেস লাইন। তুমি হয়তো বলবা যে তারপর এটা কিভাবে মানে দুইটার জন্য কাজ করবে। হ্যাঁ, কিভাবে কাজ করবে ওইটাই হচ্ছে ডিকোডিং। এই অ্যাড্রেস লাইন যেমন এখানেও আছে, এই অ্যাড্রেস লাইন তোমার এখানেও আছে, শুধু এখানে আর এখানে না, এই পুরোটা জুড়ে এসে আছে।
ঠিক আছে, এইখানে আছে, এইখানে আছে। আমি ডটেড গুলি তো আর দিচ্ছি না, ওই মাঝখানে সব প্রত্যেকটাতে আছে, এখানেও আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার, একটু এ করে দিও যে যেখান থেকে আমরা বুঝতে পারি। কি দেখো তোমাদের সামনে বসে বসে আঁকতেছি, তো তোমরা আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো তো অ্যাড্রেস লাইনে আমাদের কোনো আর সমস্যা রইলো? ঠিক আছে, হয়েছে না? তার মানে প্রত্যেকটার জন্য এটা 8টা, এটার জন্য 8টা অ্যাড্রেস লাইন, এটার জন্য 8টা, এবং এই অ্যাড্রেস লাইনগুলি কিন্তু কমন অ্যাড্রেস লাইন। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা শুধুমাত্র যা তৈরি করতেছি সেটা, কিন্তু ওই যে আসল কাজটা কিন্তু এখনো বাকি রয়েছে, যে এখানে 256টা আইসি, তাহলে 256টা আইসির জন্য 2টা করে আইসি আমার আসলে এট এ টাইম লাগবে। এই জন্য আমরা 2টা করে আইসি একটা রো দিয়ে দিলাম, কারণ ডেটা লাইন মেলানোর জন্য। আচ্ছা, সেটাও হলো। তাহলে এখন কি তোমার মনে হচ্ছে 256টা এট এ টাইম হবে? না, 2টা করে যে কোনটা এট এ টাইম হবে। এখন এই 2টা করে আনার জন্য আমার একটা চিপ সিলেক্টরের দরকার। এই চিপ সিলেক্টরটা দেখো তো আমার এখানে কি হবে, কে বলতে পারো? এই ডিভাইসটা কি যেটাকে এটা সিলেক্ট করবে, দেখি কে বলতে পারো? বলো, আউটপুট দিকে একটু তাকাও না। হ্যাঁ, সবাই তোমরা পারো, কিন্তু এখনো বলতে পারছো না। এখানে কয়টা লাইন আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এইভাবে কয়টা পর্যন্ত লাইন বলছি? 128। ভেরি গুড। তো এখানে লিখো 0 টু 100 মাল্টিপ্লেক্সার 27। 0 টু 127। তো কোন ডিভাইস তোমার কিছু থেকে অনেকগুলির যে কোনো একটাকে সিলেক্ট করে? আমরা কিন্তু ডিকোডিং এ আছি, সব বলে দিলাম, এরপর সময় লাগে। এই রে, তোমাদের মাল্টিপ্লেক্সার ডিকোডার বললাম, ডিকোডিং করতেছি, এরপর মুখ দিয়ে বের হয় না ওয়ার্ডটা। তার মানে দেখো আউটপুট হচ্ছে তোমার 128। আমরা যখন 2 to 4 লাইন ডিকোডার বলি, এই ডিকোডারের নামটা হবে কি? কত টু 128? তার মানে কয়টা ইনপুট দিলে 128টা হয়? 7টা ইনপুট দিলে 128টা হয়। 7টা 8টা যদি 256 হয়ে যায়, তার মানে হচ্ছে 2 to 128 লাইন ডিকোডার। কি বুঝে গেছে এখন? 2 to 128 লাইন ডিকোডার। তার মানে এই যে 0 পজিশনটা কানেকশন থাকবে হচ্ছে তোমার এই প্রথমটার সাথে। তার মানে এখানে 7টা যে ইনপুট, ঠিক আছে, নাম যেভাবেই দাও ওখানে, নাম যেভাবেই সরি না যেভাবে দিতে হবে না, কারণ অ্যাড্রেস লাইনের মধ্যে এখানে ইউজ হয়েছে তোমার A0 to A7। তাহলে এখানে যদি তুমি দাও A8 থেকে কত হবে? 7 গেলে হচ্ছে A14, যদি আমি ভুল না করে দেখি, হিসাব করে দেখো, A14। ঠিক আছে, 7টা হলো 7, আর এখানে হচ্ছে আরো 7, এখানে হচ্ছে 8টা 8 7 15 হয়েছে। ভেরি গুড। ঠিক আছে, তার মানে যখন অল জিরোস তখন এটা তোমার সিলেক্ট হবে, যখন 6টা 0 লাস্টেরটা 1 তখন তোমার এইটা সিলেক্ট হবে। ঠিক আছে, আর বললাম না এইভাবে ডট ডট দিয়ে গেলাম, 128টা যতগুলি হবে। ঠিক আছে, এর লাস্ট যখন অল ওয়ান্স হবে তখন তোমার এইটা তোমার সিলেক্ট হবে। তার মানে দেখো আমার এটা, তার মানে এখন চিপ সিলেক্টরের কাজ করতেছে, যে কোন চিপের এই পার্টটা সিলেক্ট হবে, নাকি এটা সিলেক্ট হবে, নাকি এইটা সিলেক্ট হবে। কেটে গেছে। হ্যাঁ স্যার, কথা কেটে গেছে। আচ্ছা, আবার বলছি যে এখানে তো 128টা রো, এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, রো যে 128টা, জি স্যার, রো 128টা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমার কিন্তু যে কোনো সময় এই 128টার মধ্যে থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে, তাহলে আমি 8 ডাটা লাইনে একটা কিছু কাজ করতে পারবো। তাহলে এই 128টাকে সিলেক্ট করার জন্য আমার কোন ডিভাইস দরকার? এমন একটা ডিভাইস দরকার যেটা 128টার মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারে। তাহলে একটু যদি তুমি আগের মেমোরিটা একটু রিকল করার চেষ্টা করো, আমরা কি শিখেছি? ওই ডিভাইসকে বলা হয় ডিকোডার। অনেকগুলি থেকে যেটা একটাকে সিলেক্ট করে সেটাকে বলা হয় ডিকোডার। ঠিক আছে, মানে অনেকগুলি ইনপুট থাকবে, সেখান থেকে যে কোনো একটা আউটপুট অ্যাক্টিভ হবে, সেটাকে বলা হয় ডিকোডার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যেহেতু 128টা আউটপুট, তার ইনপুট লাগে কয়টা? 7টা। তাহলে কোন ডিকোডার? এটাকে আমরা বলবো 7 to 128 লাইন ডিকোডার। 7 to 128 লাইন ডিকোডার। তাহলে দেখো এই যে কম্বিনেশন,
এইখান থেকে তোমার আসতেছে দেখো এই কোন চিপটা সিলেক্ট হবে, ভালো করে বুঝো, এই যে কম্বিনেশন কিন্তু সিলেক্ট করবে কোন চিপটা সিলেক্ট হবে, আর এই কম্বিনেশন থেকে তোমার আসবে যে কোন অ্যাড্রেস লাইনটা কাজ করবে। এখানে অ্যাড্রেস লাইন আছে না আবার 256টা টোটাল, যেহেতু এখানে আমরা 8টা কম্বিনেশন, তো 256টা, তো 256 ধরনের আমরা অ্যাড্রেস রাখতে পারি। তার মানে কোন অ্যাড্রেসটা তোমার কাজ করবে। তার মানে দেখো টোটাল এই যে অ্যাড্রেস যে ডিকোড আমরা করছি, টোটাল যে ডিকোডিংটা আমরা করছি, কোন অ্যাড্রেসটা আমরা ডিকোড করছি, এই ডিকোডিং প্রসেসে এই পর্যন্ত দেখো তো কে কে পার্টিসিপেট করলো, একটু খেয়াল করে দেখো তো এই ডিকোডিং প্রসেসে কে কে পার্টিসিপেট করছে। এখানে একটা হাইয়েস্টটা যদি আমরা বলি সেটা হচ্ছে A14 থেকে শুরু করে, বলো A0। ভেরি গুড। কেউ কিন্তু আবার A8 বলো না, কারণ A8 তো হচ্ছে এইখান থেকে জাস্ট একটা রোকে সিলেক্ট করে দিল, কিন্তু সেটাই তো কাজ শেষ না। সেই রোর মধ্যে আবার যখন এক একটা রোতে তোমার 256টা আছে, তো 256টার কোনতম পজিশনটা অ্যাড্রেস লাইন ভালো করে দেখো, তারপরে কোন অ্যাড্রেসটাকে আমরা সিলেক্ট করছি সেটাকে আবার বলে দেওয়ার জন্য আবার A7 টু A0 এর একটা কম্বিনেশন আমার লাগবে। তার মানে টোটাল ওভারঅল কম্বিনেশনটা দাঁড়ালো কত, A14 টু A0. So that is actually the final decoding to construct that type of memory which capacity is 32 KB. What we can design by using 256 times 4 ICs, and that's the solution. Did you get the solution? স্যার A7 থেকে A0 সিলেক্ট করবে হচ্ছে কোন অ্যাড্রেসটা কাজ করবে, কোন অ্যাড্রেস লাইনটা কাজ করবে এক্স্যাক্টলি। তারপর এইটার A14 কি করবে? হ্যাঁ, কারণ এখানে তো আবার আমার তো 128টা রো আছে, প্রত্যেকটাই কি একটা টাইম কাজ করবে, কারণ একটা ডেটা হচ্ছে আমার 8 বিটের, তার মানে হয় পার্টিকুলার এই রোটা কাজ করবে, অথবা এই রোটা কাজ করবে, অথবা এই রোটা কাজ করবে, তাই না? তার মানে এখান থেকে প্রথমে সিলেক্ট করবে কোন রোটা কাজ করবে। আবার প্রত্যেকটা রোর মধ্যে আছে 256টা অ্যাড্রেস, সেই 256টা অ্যাড্রেস থেকে আবার কে সেটা আবার বলে দিবে এইটা। তার মানে টোটাল এখানে হাউ মেনি বিটস আর ইউজ টু ডিকোড দ্য টোটাল থিং, our answer will be A0 to A14। A0 থেকে A7 এইখানে তো স্যার আবার প্রথম রোতে স্যার আবার দুইটা আছে স্যার, এখানে আমাদের কোনটাতে এতক্ষণ তুমি কি বললা, এই দুটো আমি কাসকেড করা বললাম না, এই দুটো একটার সাথে যোগ আছে না, তার মানে এখানে যে অ্যাড্রেস লাইন এখানে সেই অ্যাড্রেস লাইন হতে হবে, তাহলে না 4 আর 4 মিলে 8 হবে। এখানে একটা অ্যাড্রেস লাইন, এখানে কি ডিফারেন্ট অ্যাড্রেস লাইন হবে না স্যার? বুঝছি স্যার, আমি এতক্ষণ ধরে কি বললাম, এটাতে আমি 8 বানালাম, কারণ কি আমার 8 ডাটা লাইনেই তো এই যে যেটা তৈরি করছি সেটা তো 8 ডাটা লাইনের, কি বুঝতে পেরেছো এখন? জি স্যার, এটা 8 ডাটা লাইনে, সো ওইখানে কিন্তু ডিফারেন্ট করলে হবে না, ওখানে সেম জিনিসটাই তোমার দিতে হবে, যার ফলে ওইখানে তুমি এই জন্য কম্বিনেশনটা করলাম দুটো করে এক একটা রোতে, ঠিক আছে, দুটো করে এক একটা রোতে, যার ফলে এটা। এখন দেখো, তারপরে দেখো এই একটার উপর আমি কতগুলি কোশ্চেন করতে পারি, নিশ্চয়ই খেয়াল করে ফেলছো বাই দিস টাইম, যে প্রথম হচ্ছে তোমাকে যেটা ডিজাইন করতে বলছি এবং যে আইসি দেয়া আছে, সো ফার্স্ট জাস্ট ইজিলি তুমি ফাইন্ড আউট করো যে কতগুলি আইসি না তোমার লাগছে, সেটা ফাইন্ড আউট। কথাগুলো কেটে যাচ্ছে। কথা কেটে যাচ্ছে? জি স্যার, মাঝে মাঝে আসতেছে না। রেকর্ডিং যখন শুনো তখন কি প্রবলেম হয়? জি স্যার, রেকর্ডিংও আসে না। মাঝে মধ্যে স্যার রেকর্ডিং এ শোনা যায় না। আচ্ছা, মাঝে মাঝে দেখা যায় কথার কিছু অংশ যদি বাদ যায় তাও কথার মিনিংটা বোঝা যায়, যদি সেটাও হয় তাহলে চলবে। আর যদি দেখা যাচ্ছে মিনিংটাই বোঝা যায় না, তা ডেফিনেটলি আমাকে নেক্সট ক্লাসে বা এরকম জায়গায় নক করতে হবে, ঠিক আছে? আর তাছাড়া আমি কিন্তু এক একটা কথা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো বেশ কয়েকবার বলি, তোমরাও কোশ্চেন করো তার জন্য বলা হয়, আমি নিজে থেকেও বেশ কয়েকবার বলি, যাতে কোনো কারণে একবার যদি মিস হয়েও যায় তারপরেও যেন কথাগুলি থেকে যায়। তো পুরো জিনিস আরেকবার বলছি, যে আমাকে বলা হয়েছে 32 KB ডিজাইন করতে, আর আমাকে দেয়া হয়েছে এই টাইপের একটা আইসি। সো এগুলোর আমি আর এখনো ব্যাখ্যা দিচ্ছি না, কারণ এগুলো আমরা ব্যাখ্যা অলরেডি শিখে আসছি, কোনটা কি মিনিং, ডাটা লাইন কটা, অ্যাড্রেস লাইন কটা ইত্যাদি। আমাকে ডিজাইন করতে হবে এত বড় একটা মেমোরি, আর আমার কাছে দেয়া আছে 256 times 4 এই আইসি গুলি। এখন আমরা খুব ভালো করে জানি যে আমার কতগুলি আইসি লাগবে, সেটা ডিসাইড করব কিভাবে, যে যেটা ডিজাইন করতে হবে যে মেমোরি টু বি ডিজাইন ডিভাইডেড বাই অ্যাভেলেবল ক্যাপাসিটি। কারণ আমি সহজভাবে যদি বুঝি, আমাকে 100
কে ডিজাইন করতে হবে, আমার কাছে যে ক্যাপাসিটি আছে 2 কেবি ক্যাপাসিটি আছে। খুব সহজে তুমি বলতে পারো না, তার মানে 2 কেবি কয়টা লাগবে, 50টা লাগবে, সহজ হিসাব। ঠিক ওই ভাবেই তুমি চিন্তা করো যে এখানে আমার ডিজাইন করতে হবে এত, আমার কাছে অ্যাভেলেবল ক্যাপাসিটি যেটা সেটা হচ্ছে এইটা। তার মানে কি মেমোরি যেটা ডিজাইন করবো সেটাকে ভাগ করবো কি অ্যাভেলেবল ক্যাপাসিটি দিয়ে। তারপর তুমি ছোট করে যে অ্যান্সারটা পাচ্ছ সেটা হচ্ছে নাম্বার অফ আইসি যেটা দরকার হচ্ছে। আমার প্রথম অ্যান্সারটা পেয়ে গেলাম 256 আইসি দরকার। আচ্ছা, এক কথায় কাজ শেষ। আর এটা যদি ডেটা লাইন মিলে যেত তাহলে আমাদের কোনো চিন্তা ছিল না, কিন্তু এখানে আমরা একটু খেয়াল করে দেখলাম যে যেটা আমাদের ডিজাইন করতে বলছে সেখানে ডেটা লাইন কিন্তু 8, কিন্তু যেটা আমার আছে সেখানে ডেটা লাইন হচ্ছে 4। সো এখানে একটা কনফিউশন আছে। তার মানে এই ক্ষেত্রে আমাকে করতে হবে কি দুটো আইসি ক্যাসকেড করতে হবে, একটা একটা জোড় লাগাতে হবে, তাহলে 4 আর 4 মিলে হবে 8। এই টোটালটা মিলে কিন্তু আমার একটা 8 বিটের আমরা এখান থেকে ডেটা পাচ্ছি। কি বুঝতে পারছো? যার ফলে যদিও 256 আইসি লাগছে, বাট দুটোকে আমার ক্যাসকেড জোড় লাগাতে হবে। তাহলে এইভাবে আমরা সরি ক্যাপাসিটিতে কিন্তু আমরা 256টাতেই ফিল আপ করতে পারবো ক্যাপাসিটি। যে 32 কেবি তৈরি করতে বলছে 256টা ইউজ করলে কিন্তু আমার ক্যাপাসিটি ফিল আপ হয়ে যাবে 256। কিন্তু যেহেতু এক একটা রোর মধ্যে আমি দুইটা ইউজ করে ফেলছি, আমি নিশ্চয়ই বুঝতে পারছি আমার তাহলে 128টা রো হলেই আমার চলবে। কি ঠিক আছে? জি স্যার। তোমাদের তো মাঝে মাঝে কথা বলতে হবে, তাহলে আমি বুঝবো কিভাবে তোমরা বুঝতেছো কিনা। জি স্যার। আচ্ছা, তো এখন দেখো এই যে দুইটা পাশাপাশি যোগ করলাম আমরা 256 টাইমস 4 257 টাইমস 4, এটা একটা রোতে আছে। তার মানে কি আমরা দুইটা ইউজ করে ফেলেছি। সো আমার টোটাল ইউজ করতে হবে কয়টা, 256টা। তো এইভাবে দুইটা দুইটা করে ইউজ করে আমরা খুব ভালো করে জানি 256 ডিভাইড বাই 2 তার মানে 128। তার মানে আমাদের এই ধরনের 128টা রো হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা আসতেছি 128টা রো হবে, ভালো কথা। এক একটা রোতে যে আবার অ্যাড্রেস আছে কয়টা, মেমরি সাইজ হচ্ছে 256। আমরা এই ক্যালকুলেশন থেকে আমরা সহজেই বের করতে পারছি অ্যাড্রেস লাইন কয়টা হচ্ছে, অ্যাড্রেস লাইন হচ্ছে 8টা। তার মানে কোন অ্যাড্রেস লাইন কখন কাজ করবে। সো ডেফিনেটলি আমার এটা কি কম্বিনেশনটা কি হচ্ছে, মানে 256 এই কম্বিনেশন থেকে আমরা তৈরি করতে পারছি A0 টু A7। তার মানে অ্যাড্রেস লাইন হচ্ছে আমার 8টা। এই অ্যাড্রেস লাইন এক রোতে যে দুটো আছে দুটোর জন্য কিন্তু কমন হবে, সেই জন্য দেখি এটাকে আমরা শর্ট করে দেবো। এখানে যেটা আসতেছে এখানে আমার সেটা আসতেছে। সিমিলারলি অন্যান্য রোতে যা আছে ঠিক এইভাবে প্যারালালি তারা দুটো পরপর কানেক্টেড হবে। তার মানে এই কানেকশনটা আশা করি বুঝতে পেরেছো। এবং অল টুগেদার देयर আর 128 রোজ। ওকে, তার মানে আমার ডিজাইনটা হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে এই ডিজাইন হয়ে যাওয়ার পর যদি এখন তুমি চিন্তা করো যে আমার এই রো মানে এইখান থেকে আমরা ডাটা নিব নাকি এইখান থেকে নিব না, এইখান থেকে 128টা আছে, কোনটা থেকে নিব, তাহলে সেটার জন্য আবার একটা সিলেকশনের ব্যাপার আছে। সেই সিলেকশনের জন্য আমার কার হেল্প নিতে হবে, নিজেই চিন্তা করো যে কম্বিনেশন অনেকগুলো আছে সেখান থেকে একটা, তাই না? তাহলে এটাকে আমাকে ডেফিনেটলি হেল্প করবে কে, ডিকোডার। ডিকোডার তার মানে আমরা আউটপুটটা কিন্তু অলরেডি আমাদের জানা, এবং আউটপুট হচ্ছে 128। তো আমরা খুব ভালো করে জানি ডিকোডারের ইনপুট আর আউটপুটের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি, ইনপুট যদি হয় n, output will be 2 to the power n. If input n, then output will be 2 to the power n. So here your output is 128. So easily you can say what will be the input, because 128 means 2 to the power 7. 2 to the power 7. So again there will be 7 inputs. So altogether 7 inputs means what? We have used A0 to A7. So আমরা খুব ভালো করে জানি 8085 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস লাইন কয়টা, 8085 মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস লাইন কয়টা, কি বলছো সব ডেটা লাইন না, 16টা। দেখো এইসব যদি ভাইবাতে বলো তাহলে তো ভালোই। 8085 মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস লাইন হচ্ছে 16টা। তাহলে তুমি এখানে A0 থেকে A7 ইউজ করেছো এর জন্য 256 টাইমস 4 এর জন্য। তার মানে এখানে 8টা চলে গেছে, 8টার পর আরো 7টা লাগবে এখন ডিকোডারের জন্য। তার মানে 8 থেকে হিসাব শুরু করে 8 9 10 11 12 এইভাবে করে দেখলাম 14 পর্যন্ত এসে থামলো। তার মানে অল টুগেদার এখন যদি তুমি অ্যাড্রেস লাইন চিন্তা করো, এখানে আসছে তোমার A0 থেকে A7 পর্যন্ত, আর এখানে আসছে তোমার A
8 থেকে 14 পর্যন্ত। তার মানে ওভারঅল যদি বলে আমি পুরো ডিকোডিং প্রসেস, এখন একটু তুমি চিন্তা করে দেখো যে এইখান থেকে এই কম্বিনেশন তোমাকে বলে দিবে আইদার এই রোটা অথবা এই রোটা অথবা এই রো, এভাবে কোনো একটা রো তোমার সিলেক্ট করে দিল। শুধু রো সিলেক্ট করলে হবে না, এরপর এই কম্বিনেশন তোমাকে বলে দিবে যে কোন অ্যাড্রেস লাইন আমার কাজ করবে, মানে এই কম্বিনেশনটা বলে দিবে এই 256টার মধ্যে থেকে কোনটা, তাই না? প্রত্যেকটা তো 8 ডেটা আছে, সেটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে থেকে কোনটা। তো এখন বুঝতে পারছো আসলে ব্যাপারটা কিভাবে আসলে কম্পিউটার কাজ করে, দেখো কিভাবে বাড়তেছে। সো এখান থেকে আমরা টোটালি দেখলাম যে এই ডিকোডিং প্রসেসে আমার টোটাল কি আসতেছে A0 থেকে A14। সো A0 থেকে A14 এই টোটাল এই 15 বিট কিন্তু আমার পার্টিসিপেট করবে এই ডিকোডিং এ। এই ডিকোডিং এ পার্টিসিপেট করছে হচ্ছে টোটাল A0 থেকে A14। এখন লাস্টে আমি জাস্ট শেষ করে দিচ্ছি, এর আগে যদি তোমাকে কোশ্চেন করি, হোয়াট টাইপ অফ ডিকোডিং ইজ দিস? হোয়াট টাইপ অফ ডিকোডিং বলো। স্যার আবার বলেন। হোয়াট টাইপ অফ ডিকোডিং ইজ দিস? স্যার পার্শিয়ালি। ভেরি গুড। স্যার এটা পার্শিয়াল হবে, ঠিক আছে। কেন পার্শিয়াল? ওই দেখো 16টা হলে তো ওটা তো কমপ্লিট হতো। A15 কিন্তু এই ডিকোডিং প্রসেসে পার্টিসিপেট করে নাই, জি স্যার। ঠিক আছে? একটা বা একাধিকও যদি মিসিং থাকে তাহলে দ্যাট টাইপ অফ ডিকোডিং ইজ নোন এজ পার্শিয়াল ডিকোডিং। কমপ্লিট ডিকোডিং হবে যদি প্রত্যেকটা তোমার 16টাই যদি ইউজ করে কাজে লাগে। কি ঠিক আছে? জি স্যার। দ্যাটস ইট। শুধু এতটুকুই না, এখন তোমাদের আমার বোঝানো হয়েছে, এখন আমি তোমাদের একটা দায়িত্ব দিব, এখন তোমরা সেই কাজটা করবা, তারপর আমার সাথে শেয়ার করবা কোনটা কেমন কি লাগছে। ওকে, সো এই জিনিসটাকে আসলে আমরা আবার আরেকভাবে ব্যাখ্যা করতে পারি, দ্যাট ইজ কল্ড মেমোরি এক্সপানশন। মেমোরি এক্সপানশনটা কি? দেখো এখানে ছোট ছোট অনেক মেমোরি ক্যাপাসিটি নিয়ে, ছোট ছোট ক্যাপাসিটি নিয়ে আমরা দেখো একটা বড় মেমোরি তৈরি করেছি। ছোট ছোট মেমোরি নিয়ে একটা বড় মেমোরি তৈরি করেছি। এই যে কনভার্সনটা, যে স্মল সাইজের মেমোরি থেকে আমরা বড় মেমোরিতে যাচ্ছি, দ্যাট ইজ কল্ড মেমোরি এক্সপানশন। ঠিক আছে? দ্যাট ইজ কল্ড মেমোরি এক্সপানশন। When more than one memory IC is used in a circuit, okay, we must have address to decoding the particular IC. ডিকোড করতে হবে কেন? কারণ যখন আমরা একের অধিক আইসি ইউজ করছি তখন ডেফিনেটলি এট এ টাইম সবগুলি আইসি ইউজ হয় না। যে আইসি গুলি ইউজ করব সেই আইসির জন্য আবার দেখো একটা ডিকোডিং এর ব্যবস্থা রাখতে হবে। ওই ডিকোডিং করে আমি বলে দিতে পারবো যে পার্টিকুলার কোন আইসিটা কখন কাজে লাগবে, ঠিক আছে? সো এই প্রসেসটাকেই হচ্ছে ডিকোডিং বলা হচ্ছে। এবং যদি যত অ্যাড্রেস লাইন থাকবে প্রত্যেকটা যদি ডিকোডিং এ পার্টিসিপেট করে, দ্যাট ইজ কল্ড কমপ্লিট ডিকোডিং। কোনো কারণে যদি এক বা একাধিক অ্যাড্রেস লাইন ডিকোডিং এ পার্টিসিপেট না করে, ফার্স্ট টু লাস্ট হিসাব করে, দেন উই ক্যান সে দিস ইজ পার্শিয়াল ডিকোডিং। দ্যাট ইজ কল্ড পার্শিয়াল ডিকোডিং। ওকে, দ্যাটস ইট। এখন জাস্ট একটা তোমাদের নিজেদের দায়িত্বে দিব, ক্লাসেই প্র্যাকটিস করবা, একেবারে তাহলে ক্লিয়ার হয়ে যাবে, তারপরে শেষ করব ক্লাস। কি কনফিডেন্ট? জি স্যার। জি স্যার, দিতে পারেন। আচ্ছা, নাও ইফ আই আস্ক ইউ, তোমাদের এটা তো একটু কঠিন ছিল বা একটু বড় ছিল, তোমাদের একটু ছোট্ট দিই বা সহজ দিই। সেটা হচ্ছে তোমরা ডিজাইন করো একটা 4 KB মেমোরি, যেখানে তোমাদের আইসি যেটা আছে সেটা হচ্ছে 1 KB। সহজ একটা 4 KB, কোশ্চেনটা বুঝতে পারছো? তোমাকে ডিজাইন করতে হবে 4 KB, তোমরা ইউজ করতে পারবা 1 KB আইসি। কিভাবে করবা? KB by using 1 KB ICs. প্রথম উত্তরটা তো খুব সহজ, তাই না? If I ask you how many ICs required? 4 চারটা। এটা তো মানে যে কেউ ক্লাসে 40 জনের পারার কথা।
আমি বললাম ডিজাইন করতে হবে 4 কেবি, তোমার কাছে আছে হচ্ছে 1 কেবি। তার মানে টোটাল মেমোরি যে ডিজাইন করতে 4 কেবি, ক্যাপাসিটি হচ্ছে 1 কেবি, তো 4 ডিভাইড বাই 1 দ্যাট মিন্স 4টা আইসি লাগবে। আমি তো বলেই দিলাম যে আমি করে দিয়েছি কঠিনটা, তোমাদের জন্য দিলাম সহজটা। এরপর যদি সমস্যা হয় তাহলে তো কি বুঝতে পারলাম। ঠিক আছে, রোটাও হচ্ছে 4টা স্যার। আচ্ছা, প্রথম কথা আমাকে বলে এখানে কি কোনো কিছু ক্যাসকেড করে মানে এক এক রোতে একাধিক লাগবে? না স্যার, না স্যার, রোতে একাধিক আইসি লাগবে না স্যার, একটাই লাগবে স্যার। একটাই আইসি লাগবে স্যার। ওয়েল ডান। দুটাতে ইয়ে সমান। আচ্ছা, এটা তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি, তাই না? এটা তো এমনিতেই ভিডিওতে রয়ে গেল, তোমরাও দেখতে পেয়েছো, আমি তো শেয়ার করবোই। সো অলরেডি ভিডিওতে রয়ে গেছে, সো এটা ফেয়ার করে আশা করি তোমরা আঁকতে পারবা, তাই না? আমি দেই আর না দেই তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা আঁকাটা কোনো ব্যাপার না, কারণ 128টা রো তো আঁকার দরকার নেই, ডট ডট 2টা 3টা এঁকে বাকিটা ডট ডট দিলেই তোমার হয়ে যাবে। কারণ আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, আমি জাস্ট এইটা তাহলে তোমার করছি। তার প্রথম কোশ্চেনের অ্যান্সারটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে আমার যেটা ডিজাইন করতে হবে সেটা হচ্ছে 4K, আর আমার ক্যাপাসিটি সেটা হচ্ছে 1K। আমি খুব ইজিলি আমি বলতে পারছি যে আমার যে আইসি লাগবে সেটা রিকোয়ার্ড আইসি সংখ্যা হচ্ছে 4। এক কথা, আমার কাজ শেষ। ঠিক আছে, তাহলে দেখো এখন তুমি এটা যদি কনস্ট্রাক্ট করো একটা 1 কেবির আইসি, কারণ এখানে তো স্পষ্টভাবে আমি বুঝতে যাচ্ছি যে এখানে 8 এখানেও 8, তার মানে আমার এখানে রোতে সমান মানে বাড়ানো কমানোর কোনো দরকার নাই, এখানে আমার সবগুলিতে সমান সংখ্যা আছে। আমি কিন্তু দেখো এইটাও শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আমারই করতে হচ্ছে, কারণ যেতে এখন অনলাইনে এখন তোমাদের ট্যাগ ইন্ডিভিজুয়ালি দেখা সম্ভব না। কিন্তু স্যার এটা ডিকোডিং এর জন্য কি A0 থেকে A9 পর্যন্ত আসবে? হ্যাঁ, দেখি আমরা আমাদের কিভাবে কি লাগে, আমি তোমাদের হেল্প নিয়ে এটা করব, তোমরা বলবা আমি করব, কারণ প্রত্যেকটা আমার ওইভাবে দেখা সম্ভব হচ্ছে না, তো তোমাদের হেল্পটা এখানে খুবই দরকার। আচ্ছা, এখানে ছোট্ট করে আমি লিখে রাখি, আমার প্রথম ডিসিশনটা কিন্তু তুমি আমাকে দিয়েছো, তাই না? 4টা লাগবে, আর প্রত্যেকটা হচ্ছে আমার 1 কেবি, প্রত্যেকটা হচ্ছে আমার 1 কেবি। এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, প্রত্যেকটা হচ্ছে আমার 1 কেবি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম, টপিকটা কি ছিল মনে আছে? মেমরি ম্যাপিং। আর কথা বলছে না কেউ? স্যার অ্যাড্রেসিং এন্ড মেমরি ম্যাপিং। 8085 এ কি পড়েছিলাম? অ্যাড্রেসিং মোডস এন্ড মেমরি ম্যাপিং। মেমরি ম্যাপিং সেটা ছিল না? জি স্যার। কি জি স্যার বলে দেওয়ার মতো সবই জি স্যার। রিভিউ করে নেই। আজকে বলছে যে ইন্টারফেসিংটা, ওখানে কিন্তু গত ক্লাসটা খুব বেশি তোমার কাজে লাগতেছে, একটু মনে রাখো। তার মানে এই ব্যাপারে আশা করি সবাই একমত হয়েছে যে আমার এখানে 4টা আইসি লাগছে। আচ্ছা, 4টা আইসি যেহেতু আমার কেবি এটা মিলে গেছে, মানে 8 8, সো এখানে আর কাসকেড করার কোনো দরকার নেই, এক একটাতে একটা লাইন আসবে। আচ্ছা, এখন এই 1 কেবির ব্যাখ্যাটা আশা করি সবাই তোমরা জানো। 1 কেবি মানে কত? তাহলে যদি একটু লিখি 10 into 8 2 to the power 10, 2 to the power 10 into 8, আর কে এর জন্য ওইটা হচ্ছে বেস মানে 8। আচ্ছা, যাই হোক, এটা লিখো না লিখো সমান কথা। এখান থেকে আমরা কি বুঝলাম? ডেটা লাইন হচ্ছে 8টা, অ্যাড্রেস লাইন হচ্ছে 10টা। তাহলে যে এখানে 10টা অ্যাড্রেস লাইন, এই ব্যাপারে আমরা সবাই নিশ্চিত হলাম। দাও অ্যাড্রেস লাইন 10টা কি কি? A0 থেকে A9, A0 থেকে A9, অথবা উল্টা ভাবে লিখলে A9 থেকে A0। ঠিক আছে, 10টা অ্যাড্রেস লাইন। এই 10টা অ্যাড্রেস লাইনই তোমার সব জায়গায় কমনলি কানেক্টেড হবে, তাই না? যখন যেটা দরকার হবে প্রত্যেকটাতে। দেখো কি তোমরা পারবা না, যত আমি মনে করি আরো কমপ্লেক্স কিছু দিলেও তোমরা পারবা, যদি তোমাদের বেসিক নলেজটা তোমাদের থাকে। ঠিক আছে, এই হচ্ছে কানেকশন হয়ে গেল যেটা। আচ্ছা, এখানে যদিও এটা মেনশন করার দরকার নাই, এরপর দেখি তোমাদের মানে মেমোরি কতটুকু শার্প। গত ক্লাসে আমরা বলেছিলাম 1 কেবি, 1 কেবি রেঞ্জটা কত ছিল? কার কার মনে আছে? জি স্যার। অ্যাড্রেস লাইন রেঞ্জটা কত ছিল 1 কেবির জন্য? গত ক্লাসে মাত্র করেছি। লোয়ার অর্ডার, হায়ার অর্ডার লিখেই ফেলতেছে, এরপর বলতেছে না। অল জিরোস থেকে সব, মানে প্রত্যেক ক্লাসে এই জন্যই তোমরা মানে বারবার বলো যে পরীক্ষা আসলে তোমার মাথায় ঘুরে মানে সবকিছু দেখতে, কেন এগুলো তো মাথায় থাকলে তো দেখারই দরকার নেই। কি মনে নাই? GFF মনে পড়েছে? আমি আর এইচ লিখলাম না, এইচ লেখার আর জায়গা নেই, প্রত্যেকটা তো হেক্সা নাম্বার, এটা বুঝতেই পারছো। তার মানে 1 কেবি প্রথমটার জন্য হচ্ছে অল জিরোস থেকে 3FF। যদি এটা 3FF হয়, এটা স্টার্ট হবে কোথা থেকে?
আর যদি এটা আলাদা কিন্তু এটা কন্টিনিউশন তো, তাই না? কারণ আমরা তো অল টুগেদার আমরা 4 কেবি তৈরি করতেছি, অল টুগেদার 4 কেবি তৈরি করতেছি। তোমাদের গত ক্লাসে আমি 1 কেবি শিখিয়েছি, 2 কেবি শিখিয়েছি, 4 কেবি সব তোমাদের শিখিয়েছি, তাহলে এগুলো মনে থাকে না কেন? 03FF থেকে শুরু হবে স্যার। হ্যাঁ, 2 কেবিটা কোথা থেকে শুরু হবে দেখে কে বলতে পারো? যদি এটা এটার জন্য 1 কেবি কিন্তু কম্বাইনলি বললে এটা কিন্তু 2 কেবি শুরু হয়ে যাবে। 2 কেবিটা কোথা থেকে শুরু হবে? 03FF প্লাস 0 আবার দিব 03FF হবে, 04 হয়ে যাবে না? না স্যার 04 থেকে শুরু হবে, 0400 হ্যাঁ শেষ হবে। বলো 07 ইন্ডিভিজুয়াল 07 আছে। এটাকে আমরা কি বলি? অফসেট বলি না? লোয়ার আর হাইয়ারটাকে অফসেট বলি না? অফসেট মনে আছে তো? অফসেট কাকে বলি? আর কথা বলে না। 03FF মাইনাস 000 না, তার মানে সব জায়গায় তোমরা অফসেটটা যোগ করে দাও, অফসেট ফার্স্টের সাথে অফসেটটা যোগ করে দাও, কারণ ক্যাপাসিটি তো সবটাই অফসেট, কারণ প্রত্যেকটা তো 1 কেবি। তাহলে কত দাঁড়াচ্ছে? 07FF। আর কি লেখার দরকার আছে? তারপরে 07FF এর উপর কত হবে? 08 0800 থেকে দেখি কত যাবে বলো। 08 থেকে যাবে কত এটা বলো। আবার তুমি কি বলে অফসেটটা যোগ করো, তো 03FF এর সাথে অফসেট যোগ করলে কত হবে? মানে 3FF যোগ করবা, তা 8 আর 3 কত? 0BFF। 8 আর আবার 3 বলতেছো কেন? 0B স্যার। ও আচ্ছা 0B বলছো, আচ্ছা হ্যাঁ 0B, কারণ 8 আর 3 11, 11 মানে হচ্ছে B, 0BFF ঠিক আছে, 0BFF। তারপরে আসবে কত? 0B এর পর কত আসছে? C, 0C 00 থেকে 0C 00 থেকে কত আসবে? C এর সাথে মানে হচ্ছে তোমার 12 বার, তার মানে হচ্ছে 0FFF, আর 3 যোগ করলে 15, তার মানে 0FFF। একটু ছোট হয়ে গেল জায়গাটা, লিখতে হবে সমস্যা হবে না আশা করি, বুঝতে পেরেছো তো? এখন তুমি ওভারঅল আবার একটু চিন্তা করে দেখো তো, 4 কেবি গত ক্লাসে শিখেছিলাম, 4 কেবি রেঞ্জটা কত ছিল? 0000 থেকে 0FFF, কি মিলেছে? জি স্যার। আমি কিন্তু ইন্ডিভিজুয়াল একটা করলাম, কিন্তু যেহেতু আমার অফসেট সব সেম, কারণ কি প্রত্যেকটা আমার 1 কেবি আইসি, সো ওভারঅল যেটা আমরা 4 কেবি পেলাম তার যে রেঞ্জটা, সেই রেঞ্জটা কিন্তু আমরা কভার করেছি। কারণ এই জিনিসটা কিন্তু আমার মিলতে হবে, তাই না? কারণ এখানে আমরা কোনো ধরনের কোনো কিছু তো বাদ দিনে কোনো কিছু হয় নাই, সো ডেফিনেটলি মিলবেই। এরপর তোমাদেরকে নিশ্চিত করে দেখালাম যে এটা যে আসলেই তোমার মিলেছে। আচ্ছা, তার মানে আমরা 4 কেবি ডিজাইন করতে হলে আমার 4টা আইসি লাগবে 1 কেবি, এবং 1 কেবি একটার জন্য মেমোরি অ্যাড্রেস রেঞ্জ হচ্ছে তোমার 40 থেকে 03FF। সো তুমি প্রত্যেকটা যদি ইন্ডিভিজুয়ালি বলে অল 0 থেকে 03FF, সেটা ঠিক আছে, কিন্তু যেহেতু এটা একটা কন্টিনিউশন, আমরা টোটালটা ওভারঅলটা ক্যাসকেড করে 4 কেবি তৈরি করছি, সো তোমাকে বুঝতে হবে কেন প্রথম আইসি যে রেঞ্জটা দিচ্ছে 03FF পর্যন্ত, তারপরটা শুরু হবে 0400 থেকে, তাহলে তার সাথে আরো অফসেটটা যোগ করে দাও, তুমি পেয়ে যাবে তার রেঞ্জটা হয়ে যাবে 07FF। আবার হবে 0800 থেকে 0BFF, 0C00 থেকে 0FFF। এখন যদি ওভারঅল তুমি একটু তাকাও, তোমার ডেফিনেটলি তুমি বুঝতে পারছো তোমার মিলে গেছে কোথায়? ওই যে 4 কেবির যে অ্যাড্রেস রেঞ্জটা আমাদের ছিল লোয়ার এবং হায়ার অর্ডারে, সেখানে আমরা মিলে গেছে যে অল 0 থেকে 0FFF পর্যন্ত। ঠিক আছে, তো একটা জিনিস আমরা কনফার্ম হলো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কনস্ট্রাকশনটা তো কমপ্লিট হয় না। এই কনস্ট্রাকশনটা কমপ্লিট করতে হলে আমাকে এখন কি করতে হবে বলো? 4টা না, 4টা থেকে যে কোনো একটাকে সিলেক্ট করবো। তাহলে আমি কোন ডিভাইস ইউজ করব? 4টা থেকে যে কোনো একটা। দুইটা ইনপুট হলে হবে স্যার। এই রে, তোমাদের এই সহজ জিনিসগুলো তোমরা ভুলে গেছো, কঠিন জিনিস মনে আছে। স্যার দুইটা হলে হবে স্যার। ভেরি গুড। তোমার আউটপুট হতে 4টা, আউটপুট হতে 4টা, তার মানে এই 4টা যখন এই পজিশন, তখন মনে করো এইটা এনাবেল হবে। যখন এইটা অ্যাক্টিভ হবে তখন এইটা এনাবেল হবে। যখন 3 নাম্বারটা অ্যাক্টিভ হবে তখন এইটা এনাবেল হবে। যখন আমার 4 নাম্বারটা যাচ্ছে, ঠিক আছে, এইটা এনাবেল হবে। তাহলে এই যে দেখো আমি কোনটা এনাবেল কখন করছি, এটা আমি জাস্ট এক জায়গায় ই লিখছি, তাহলে বুঝবা বাকি প্রত্যেকটাই হচ্ছে তোমার ই, প্রত্যেকটাই হচ্ছে তোমার ই। এখন এই এনাবেল করার জন্য আমার কি করতে হচ্ছে? ইনপুট কয়টা লাগবে বলো? দুইটা। ভেরি গুড, দুইটা। 10 A10 A11 A10। এই তো ধরে ফেলছো, ভেরি গুড। তার মানে এখন হচ্ছে 9 পর্যন্ত গিয়েছে, এখন আসবে A10 A11 A11।
দেখো গত ক্লাসের সাথে কত মিল আজকে ক্লাসটা। এখন যদি বলি তোমার ওভারঅল আমার ডিজাইন সব শেষ, এখন যদি বলি ওভারঅল কোন অ্যাড্রেস লাইনগুলি ডিকোডিং এ পার্টিসিপেট করছে A11 থেকে A0, তার মানে হচ্ছে এই 12টা। তাহলে তোমাকে যদি এখন আমি এইভাবে মানে কোডিংটা লিখতে বলি, দেখো তুমি কি লিখবা, A15 থেকে হচ্ছে আমার, আমি এত কিছু আর লিখলাম না, হচ্ছে A0 পর্যন্ত। ঠিক আছে, একটু বড় বলি, A15 থেকে A0 পর্যন্ত। ঠিক আছে, A0 পর্যন্ত। এর মধ্যে এই মাঝখানে আমি একটু লিখি যে এটা যদি হয় A11, এটা যদি হয় A12, তার মানে দেখো এখান থেকে A12 to 15 এতটুকু কিন্তু পার্টিসিপেট করছে না। তার মানে এখানে হচ্ছে কি এগুলা অল জিরোস, 14, 13, 12। তার মানে তোমার ডিকোডিং এর জন্য লাগতেছে কোথায়, এই যে 11 থেকে শুরু হবে, 11 থেকে শুরু হবে। তার মানে তোমার যে সব জিরো দিতে পারো, অথবা ম্যাক্সিমামটা যদি তুমি বের করো, তাহলে প্রথম চারটা তো যেহেতু ডিকোডিং এ পার্টিসিপেট করছে না, সো এখানে তোমার চারটা জিরো থাকবে। হাইয়েস্ট অর্ডারটা কত হবে, তোমার অল 1 হবে। তাহলে এখন একটু দেখো তো মিলছে নাকি, এটা 16টাই তোমার জিরো। তার মানে কি 0 0 0 0 কি হচ্ছে H 0 0 0 0 H মিলেছে প্রথমটা। হায়ার অর্ডারটা এখন দেখো তো কত হচ্ছে, হায়ার অর্ডার প্রথম চারটা জিরো, তার মানে 0, এরপর থেকে শুরু হচ্ছে 1, তার মানে কি F তিনটা F না, ঠিক আছে, মিলেছে। লোয়ার অর্ডার হায়ার অর্ডার, ঠিক আছে। দেখেছো মানে প্রত্যেকটা ব্যাক ক্যালকুলেশন করে সামনে পিছনে নিয়ে তোমরা দেখলাম যে কিভাবে পুরো গত ক্লাসটা আমরা এখানে একেবারেই মানে ইমপ্লিমেন্টেশন লেভেলে আমরা দেখলাম। কি ঠিক আছে, খুব কি কঠিন কিছু না স্যার, সহজ, জাস্ট তোমরা ওই একটা জিনিস ধরতে পারলে তোমরা এই যে এখন যদি মানে অ্যাড্রেস লাইন আমাকে যেটা ডিজাইন করতে বলছে আর আমার কাছে যেটা দেওয়া আছে সব অ্যাড্রেস লাইন যদি সেম হয়, তাহলে যতটা আমি আইসি পাবো ততটা রো হবে। ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে, এটা আবার অনেক সময় তোমরা হয়তো কোশ্চেনের জন্য কোশ্চেন করতে পারো যেখানে অড হবে কিনা, এটা তোমরা খুব ভালো করে জানো, তাহলে এখানে অড হওয়ার কোনো চান্স নাই, সবগুলো হবে কি 2 টু দি পাওয়ার। যেহেতু 2 টু দি পাওয়ার কি হয় এগুলো তোমরা নিশ্চয়ই জানোই এখন, সো এটা নিয়ে আর বলার দরকার নেই। শুধুমাত্র ওইটা দেখবা যে ডাটা লাইন যদি মিলে যায় তাহলে তোমার সেম প্রত্যেকটা রোতে ইন্ডিভিজুয়াল একটা ইউজ করবা। আর যদি দেখো যে না আমার মানে 16টা হবে কিন্তু আমার মাত্র আছে 4টা ডাটা লাইন, তাহলে আমার 4টা কাস্কেড করতে হবে। যদি হয় 2টা কাস্কেড করতে হয়, এরকম যখন যেটা তোমার মানে ইয়া থেকে তুমি ডিজাইন করতে পারবা যে কয়টা তোমার লাগবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আমরা একেবারে শেষে চলে আসছি, আমরা এই জায়গায় ছিলাম তাই না? তার মানে এগুলো আমরা সব বুঝতে পেরেছি। এই দেখো এগুলো তো করানো হয়েছে, যেমন এটা এত রম চিপ 8 কেবি, তার মানে ডিজাইন করতে হবে এইটা, আমার কাছে আছে হচ্ছে এইটা, তার মানে এইটা ডিভাইডেড বাই এইটা। ঠিক আছে, যে 8 কেবি ডিভাইড বাই 256 টাইম 8 লেখা দেখা যাচ্ছে 8 কেবি 8 ইনটু 10 ইনটু 8, আর 256 কেবি ভাঙলে আমার যেটা আসছে কাটাকাটি করলে দেখা কত থাকছে 32। তো টোটাল আমার এখানে কটা 32টা ডিজাইন করতে হবে। তো সবসময় যে তোমাকে এবার ডিজাইন পর্যন্ত দেখাতে হবে নট লাইক দ্যাট, মাঝে মাঝে কোনো কিছু, যেমন আমি যদি কোশ্চেন এমন ভাবে কনস্ট্রাক্ট, তার মানে তোমাকে ওই ডিজাইনটা দেখাতে হবে। আমি যদি তোমাকে জাস্ট বলি যে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ আইসিস, দেন তুমি ভাগ করে জাস্ট এই এটা দেখাই দিলেই হবে। এখন যেহেতু আমরা অনলাইনে আছি বুঝতেই পারতেছো, অনেক সময় হয়তো তোমাকে ওইভাবে আমি টেস্ট করতে পারবো কিনা জানি না। তো এখানে মানে সবার জন্যই বলছি, শিক্ষাটা কিন্তু তোমাদের কাছে, মার্কস পাওয়া একটা গ্রেড পাওয়া কিন্তু খুব একটা আমি মনে করি না, কিন্তু লেসন যেটা পাচ্ছ সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এটা আসলে আমি ঠিক বুঝতে পারছি কিনা, ডিকোডিংটা হয় কিভাবে। অনেক সময় দেখা আমাদের টুকটাক এগুলো তো ভাইভাতে আমি তোমাকে অনেক কিছু বুঝতে পারবো, তুমি বুঝতে পারছো কি পারো না, কিন্তু দেখা যাবে তোমাকে আমি যখন কিছু একটা জিনিস দিচ্ছি, এখন অ্যাসাইনমেন্টে যদি দিই তোমরা আমি জানি অনেক সময় অনেক কিছু কপি করে তো নিশ্চয়ই গত সেমিস্টারে তোমরা টের পেয়েছো যে কোনো লাভ নেই, কারণ ভাইভাতে এটা ফেস করতেই হবে। ঠিক আছে, যাই হোক এই ছিল ব্যাপার। আর দেখি আর কি, হ্যাঁ লাস্টে শুধুমাত্র আছে আর একটা জিনিস, যে মেমোরি ম্যাপড আইও ম্যাপড আইও, যে দুই ভাবে, যতক্ষণ যে কথাগুলি বললাম এই পেরিফেরাল গুলি কানেক্ট হতে পারে মাইক্রোপ্রসেসরের সাথে দুইটা ভাবে। একটা ওয়ে হচ্ছে
মেমোরি ম্যাপড আইও, আর একটা হচ্ছে আইও ম্যাপড আইও। মেমোরি ম্যাপড আইও তে যেটা হয়, যেখানে আইও ডিভাইস আলাদাভাবে মানে ইনপুট আউটপুট কাজ করবে না, আইও ডিভাইস সহই সেটা মেমোরি হিসেবে কাজ করবে। মানে আইও ডিভাইসটা ট্রিট হবে হচ্ছে মেমোরি আইসি হিসেবে, ঠিক আছে? সেটাকে আমরা বলি মেমোরি ম্যাপড আইও। এগুলো আমরা আরো ডিটেইলসে পরবর্তীতে আরো পড়বো। মেমোরি ম্যাপড, মেমোরি ম্যাপড আইও ম্যাপড এগুলোর টপিকই আছে, এখন আরো ডিটেইলসে পড়বো। শুধুমাত্র এখন আমি এখানে কিছু আইডিয়া দিয়ে আমি এখান থেকে তোমার শেষ করে দিচ্ছি যে মেমোরি ম্যাপড আইও, আইও ম্যাপড আইও তে তোমার কি হচ্ছে। মেমোরি ম্যাপড আইও তে তোমার যেটা হচ্ছে নাম্বার অফ অ্যাড্রেস লাইন থাকবে তোমার 16টা, এটা মেমোরির জন্য আইওর জন্য, যেহেতু দুইটাই তোমার এখানে মেমোরি হিসেবে ইউজ হচ্ছে। তা আইও ম্যাপড আইও তে অ্যাড্রেস লাইন যদি 16টা থাকে, কিন্তু আইও যখন হয়ে কাজ করছে তখন কিন্তু সেটা জাস্ট 8টা সর্বোচ্চ অ্যাড্রেস লাইন ইউজ করতে পারবে। কন্ট্রোল সিগন্যালে দেখো এখানে কিন্তু যে এমইএমআর যেটা রিড ইনভার্স, যেটা রাইট ইনভার্স, যেহেতু আইওটা এখানে তোমার মেমোরি হিসেবে কাজ করছে সেই জন্য এখানে কমন সিগন্যালে কিন্তু হচ্ছে। দেখো দুই জায়গায় কিন্তু আমি সেম লিখেছি, খেয়াল করছো যে মেমোরি রিড, মেমোরি রাইট ইনভার্স, মেমোরি রিড, মেমোরি রাইট ইনভার্স। কিন্তু এখানে যেহেতু দুটো ডিফারেন্ট জিনিস, মেমোরি মেমোরি কাজ করবে, আইও আইওর কাজ করবে, সেই জন্য এখানে মেমোরির জন্য রিড ইনভার্স রাইট ইনভার্স, আইওর জন্য রিড ইনভার্স রাইট ইনভার্স। এখানে নাম্বার অফ পেরিফেরালস হচ্ছে 64 কেবি, এখানে নাম্বার অফ পেরিফেরালস 64 কেবি, ঠিক আছে? কিন্তু এই 64 কেবি যেটা মেমোরি ম্যাপড আইও দিতে হয়, এখানে মেমোরি প্লাস আইও মিলেই 64। তার মানে আমি জাস্ট একটু ব্র্যাকেটে এটা বলে দিয়েছি এক্সাম্পলটা বোঝার জন্য। তোমার যদি মেমোরি 64 হয় তাহলে আইও হবে 0, যদি মেমোরি হয় 50 আইও হবে 14, লাইক দিস, মানে টোটালটা মিলে হবে তোমার 64। আর এখানে হচ্ছে মেমোরি ম্যাপের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে 64, ঠিক আছে? কিন্তু আইও ম্যাপের জন্য ওই যে আইওর কত অ্যাড্রেস লাইন বললাম 8টা, তাহলে এখানে টোটাল কত আমরা কয়টা ডিভাইসকে কানেক্ট করতে পারবো? 2^8, দ্যাট মিন্স 256 আইও ডিভাইসকে এখানে কানেক্ট করা যাবে, ঠিক আছে? এই জাস্ট কিছু পার্থক্য হিসেবে তুমি এখানে কোশ্চেন করতে পারো, সেইভাবে যখন তুমি এটা অ্যান্সার করতে পারো। সাথে কিছু অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এখানে দেওয়া হয়েছে। যে অ্যাডভান্টেজটা কি আইও ম্যাপ, মেমোরি ম্যাপড আইওতে, যেহেতু এখানে তোমার মেমোরি ম্যাপড আইওতে কি হচ্ছে, আইওটা মেমোরি হিসেবে কাজ করছে। তো এখানে কিন্তু তোমার ওই যে একটা সিগন্যালের কথা বলেছিলাম ক্লাসের শুরুতে, মনে আছে? যেটা আইও নাকি মেমোরি, এটা কি আর দরকার হবে? কারণ এখানে তো আইওটাও মেমোরি হিসেবে কাজ করছে। সো এটা তোমার কোনো দরকার হচ্ছে না, দরকার যেহেতু হচ্ছে না, সো আমার কোনো সেপারেট ইনস্ট্রাকশনের দরকার হচ্ছে না। এই ক্ষেত্রে অ্যারিথমেটিক লজিক এই অপারেশনগুলি ডিরেক্টলি পারফর্ম তোমার আইও ডাটার সাথে সরাসরি আমরা পারফর্ম করতে পারবো। অ্যারিথমেটিক লজিক যে অপারেশনগুলি আইওর সাথে সরাসরি পারফর্ম করতে পারবো। এটা ইন্টারফেসিংটা একটু কঠিন বা কমপ্লেক্স। কেন কমপ্লেক্স বা কঠিন বলবো? যে আমাদের এখানে কিন্তু মেমোরি এবং আইও সবগুলি মেমোরি হিসেবেই তোমার কাজ করবে, মানে আইওটাও তোমার মেমোরি চিপ আইসি হিসেবে কাজ করবে। আর হচ্ছে এটা স্পেসটাও তোমার যেহেতু সবগুলি মেমোরি হিসেবে কাজ করছে, তো এখানে স্পেসটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো বড় স্পেস বা বেশি কিছু নিয়ে ডিল করাটা আমরা জানি একটু কমপ্লেক্স হয়। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি। আর যদি অ্যাডভান্টেজের কথা আসা বা আইও ম্যাপের ক্ষেত্রে, যে ওইটা ইন্টারফেসিংটা একটু সহজ হবে, কারণ এটা মানে মেমোরি আর ওইটাকে তোমার আলাদা করছে, ঠিক আছে? কারণ আইওটা এখানে আইও হিসেবেই থাকছে আর মেমোরিটা মেমোরি হিসেবে থাকছে, তো এখানে একটু লেস কমপ্লেক্স হবে। আর ম্যাক্সিমাম ক্যাপাসিটি তোমার এটা ইউটিলাইজ করা যাবে এখানে, মানে কোনো কিছুই তোমার বাধা নয়। যেটা আইওর সময় দেখা যাচ্ছে যেটা আইও সেটা আইওর কাজই করবে, আর যেটা মেমোরি সেটা মেমোরি কাজই করছে, সেই জন্য এখানে প্রপারলি ইউটিলাইজেশনটা হয়। আর ডিসঅ্যাডভান্টেজের যদি কথা বলি, তাহলে এখানে ওই একটা ইনস্ট্রাকশন বাড়তি দরকার হয়, কারণ এখানে যেহেতু কোনটা আইও কোনটা মেমোরি এই জিনিসটা তোমার বলে দিতে হয়, সেটা বাড়তি দরকার হয়। আর আইও ডাটার উপর অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশন কোনো পারফর্ম করতে পারে না, যেটা কিনা তোমার মেমোরি ম্যাপড আইওতে করতে পারে। আর ফাইনালি যেটা বলছি যে দুইটা কন্ট্রোল সিগন্যাল বেশি লাগে, আগেরটা লাগতো দুটো কন্ট্রোল সিগন্যাল, এখানে 4টা কন্ট্রোল সিগন্যাল লাগছে, যেটা কিনা এই টেবিলে দেওয়া আছে, খেয়াল করেছো? এই দেখো এখানে 2টা কন্ট্রোল সিগন্যাল লাগছে, কারণ দুটো কিন্তু কমন, সেই জন্য আমরা 2টা কন্ট্রোল সিগন্যাল বলতে পারি। এখানে টোটাল 4টা কন্ট্রোল সিগন্যাল লাগছে, যেটা কিনা এখানে বলে দেওয়া আছে। এই হচ্ছে তোমার আজকের ক্লাস। ওকে, এটা জাস্ট কিছুটা থিওরি হিসেবে মনে রাখতে পারো যে মেমোরি ম্যাপড আইও আর আইও ম্যাপড আইও অ্যাডভান্টেজ অথবা সুবিধা অসুবিধা যেভাবে কোশ্চেন আসুক না কেন, যাতে তোমরা বলতে পারবো ভাইভাতে ফেস করলে যেন তোমরা অ্যান্সার করতে পারো, ঠিক আছে? আর বাকি ডিজাইন বা এইসব তো বোঝা গেল আর কি। স্যার পেরিফেরালসটা কি স্যার? কোনটা পেরিফেরাল স্যার? এই শুরুতেই তো মনে হয় এটা ক্লাসটা শুরুই করে যাচ্ছে এটা নিয়ে, আর তুমি ক্লাস শেষে সেই কথা বলতেছো। স্যার তখনই মনে হয়েছে, বাট বলি নাই। সেই জন্য তো ক্লাসের শুরুতেই কথাটা ক্লিয়ার করে দিচ্ছি। পেরিফেরাল যেটা হচ্ছে আউটসাইড মেমোরি, আউটসাইড থেকে মেমোরির সাথে সংযুক্ত যে ডিভাইস, দ্যাট ইজ কল্ড পেরিফেরাল।
ঠিক আছে, এখানে তো আমি বলছি এখানে ব্যাখ্যার মধ্যেই কিন্তু এখানে আছে সবগুলি, যে পেরিফেরাল ডিভাইস। আমি তো শুরুতেই বললাম না, ইভেন যাতে মানে একেবারে খুব সহজ ভাবে বুঝতে পারো, মাউস, কিবোর্ড, দিজ আর ফর পেরিফেরাল ডিভাইস। ঠিক আছে, যেটা হচ্ছে বাইরে থেকে যুক্ত হয় মেমোরিতে ডাটা আদান প্রদানের জন্য, দ্যাট ইজ কল্ড পেরিফেরাল। এই যেখানে দেয়া আছে কানেক্টিং আউটসাইড পেরিফেরালস, মানে বাড়তি যে জিনিসগুলি সেটা মাইক্রোপ্রসেসরের সাথে যুক্ত করে, সেটা হচ্ছে পেন ড্রাইভ হতে পারে, সবকিছু হতে পারে। যখন এটা কানেক্টেড হচ্ছে দেন এটা পেরিফেরাল, কারণ কানেকশন তো আমরা কোনো না কোনো ভাবে সেটা চিপের সাথে যুক্ত করে দেন ডাটা আদান প্রদান করতে পারি। সো দিস ইজ পেরিফেরাল। ওকে, জি স্যার। তো এই ছিল আজকের ক্লাস। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে তোমাদের ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার হবে। আর প্র্যাকটিস 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 ছাড়া কোনো কিছুই হবে না। ওকে, সো আজকে এই পর্যন্তই থাকলো। আমাদের কিন্তু নেক্সট ক্লাসে যে টপিকই পড়ে না কেন, তারপরের ক্লাসে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস টেস্ট নেক্সট থার্সডে। আর সিটি টেস্টের আজকে ক্লাস পর্যন্ত দেন স্যার। ডেফিনেটলি আজকে ক্লাস পর্যন্ত, ডেফিনেটলি আজকে ক্লাস পর্যন্তই তোমার সিটি হবে। ওকে, সো তোমরা ওইভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।